হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের সবার? বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। সো আজকে তোমাদের বৃত্তি পরীক্ষার একদম বিশেষ শেষ মুহূর্তের যে লাইভ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সেটা নিয়ে কিন্তু চলে এসেছি। তোমাদের সবার প্রিয় অপ্রিয় রায়হান এর খান ভাইয়া, গুরুজি, যা যে বলো। সো আজকে কিন্তু একদম ধরে ধরে আমরা বৃত্তি পরীক্ষায় কি কি বিষয় আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু অনেক অনেক দিন পরে একটা লাকি ব্যাচ হইতে যাচ্ছ, যে আমরা কিন্তু আমি 2009 সালে পরীক্ষা দিছি। তো আমাদের সময় যেটা হইতো যে যে পিএসসি পরীক্ষা, তারপর হচ্ছে জেএসসি পরীক্ষা, এই পরীক্ষার উপরই ভিত্তি হইতো। কিন্তু আগে দেখতাম যে কিছু পরিমাণ ভালো ছাত্রদের নিয়ে স্যাররা হচ্ছে বৃত্তি পরীক্ষার জন্য আলাদা করে প্রিপারেশন নিত। সো তাদের জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু একটা বিষয়ে একটা হচ্ছে স্পেশাল গাইডলাইন করা হইতো। সো তোমরা কিন্তু সেই স্পেশাল বাচ্চা কাচ্চা যারা হচ্ছে বৃত্তি পরীক্ষা দিবা, তো তোমাদের জন্য কিন্তু স্পেশাল ভাবে আমাদের এই লাইভ। সো যারা লাইভটা দেখতেছো, যেইখানেই দেখতেছো, লাইভটা একটু শেয়ার করে দাও, যাতে করে তোমার বন্ধু বান্ধব যারা যারা আছে তারাও যেন ফ্রিতে ক্লাসটা করতে পারে। অনেকে অ্যাপে করতেছো, অ্যাপ থেকে বের হয়ে তোমরা যদি চাও তাহলে চাইলে হচ্ছে ফেসবুকে এটা শেয়ার করে দিতে পারো। আমিও শেয়ার করে দিচ্ছি যাতে করে সবাই সবাই এই ক্লাসটা করতে পারে। আশা করি এটা হচ্ছে এই ক্লাসটা করে তোমরা সবাই অনেক বেশি উপকৃত হবা। আমরা আজকে দেখবো তোমরা এক বছর কি কি পড়ছো, একদম সবকিছু ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলো আমরা কিন্তু আলোচনা করবো। সবাই লিখতে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। সবাই শেয়ার লিখে ডান লিখো। আমি চাই যে ক্লাসটা অধিক সংখ্যক শিক্ষার্থী দেখতে পারুক, কারণ হচ্ছে আমরা চাই একটা ভালো কাজ আমরা সবাই মিলে করতে চাই, তাই না? আমরা যেমন তোমাদের ফ্রিতে এই জিনিসগুলো পড়ে তোমাদের একটা ভালো ফ্রি কোর্স দিয়েছি, একটা ভালো কাজ সবাই মিলে করতে যাচ্ছি, ঠিক তেমনি তোমরাও হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন করতে পারো, ক্লাসটা শেয়ার করতে পারো। আমিও হচ্ছে শেয়ার করে দিচ্ছি। তোমরা সবাই সবাই হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিবে। শেয়ার লিখে ডান লিখবা, শেয়ার লিখে ডান লিখবা। আজকে পুল কোশ্চেনও থাকবে অনেক, দেখতে চাই কারা কারা হচ্ছে একদম পুলে ভালো করে। আমরা সবাই সবাই একটু শেয়ার করে ডান লিখে দাও, কারণ আমরা আজকের ক্লাসটার মাধ্যমে সব কিছু পড়বো এবং তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি, কিভাবে ভিত্তি পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিবা, তোমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মানবন্টন কি, এই সবগুলো আমরা কিন্তু দেখবো আর কি। হ্যাঁ, ওয়াহিদা লিখছে কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো। যাই হোক, সো আমরা কিন্তু শুরু করে দিচ্ছি। ওকে, সো আমাদের বৃত্তি পরীক্ষার প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। সো আমরা অনেকেই কিন্তু পড়াশোনা করতেছি, তাই না? তো কে কোন জায়গা থেকে ক্লাসটা করতেছে একটু কমেন্ট করে জানাও, কে কোন জায়গা থেকে। হ্যাঁ, হাফেজ লিখছে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো নুসরাত লিখছে ডান, সাব্বাস। ওকে, অ্যাপে ক্লাস করতেছে, সাব্বাস। ওকে, সো আমরা কে কোন জায়গা থেকে ক্লাস করবো? হ্যাঁ, একদম মাগুরা, নোয়াখালী, টাঙ্গাইল, ফরিদপুর, জামালপুর, গাইবান্ধা, বরিশাল, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, হাতিয়া, একদম টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের প্রত্যেকটা কোণা থেকে কিন্তু ক্লাসটা করতেছো। আজকের ক্লাসটা তোমার জীবনে একটা সেরা ক্লাস হতে যাচ্ছে। তো চলো শুরু করে দিই। আমি হচ্ছি রায়হান এর খান, পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। হ্যাঁ, তারপরে আমি 8 বছর ধরে তোমাদের পড়াচ্ছি। অনেক অনেক দিনের এক্সপেরিয়েন্স, দেখতেই পাচ্ছ। সো আমি লাইফে বৃত্তি পেয়েছিলাম এইচএসসি তে, অর্থাৎ ইন্টারমিডিয়েট যেটা বলে। সেখানে আমি ভিত্তি পরীক্ষায় ঢাকা যে বোর্ড ছিল সেই বোর্ডে দ্বিতীয় স্থান, ট্যালেন্ট পুলের ভিত্তিতে দ্বিতীয় স্থান হয়েছিলাম 2017 সালে। সো একজন বলছে আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। তুমি এইটে পড়ে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছো বাবা? কমেন্ট করে জানাও, আমি জানতে চাই এইটা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়। ওকে, সো যাই হোক, সো আমি যেমন আমার কিছু টেকনিক ছিল, যে টেকনিকগুলো অবলম্বন করে আমি ঢাকা বোর্ডে সেকেন্ড হয়েছি। সো তোমরাও কিন্তু সারা বাংলাদেশের তোমাদের বোর্ডের মধ্যে ফার্স্ট সেকেন্ড হইতে পারো। সো আমি তোমাদের টেকনিকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে, সো যারা যারা এখনো শেয়ার করো নাই, ক্লাসটা শেয়ার করে দাও। আমি চাই সবাই যেন, সবার কাছে যেন ক্লাসটা পৌঁছায় যায়। ওকে, সো আজকে আমরা কি শিখবো? আমরা পড়েছি বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছে দিবারাত্র। তো কেন এই পুরো তোমার এইটের যে বৃত্তি পরীক্ষার জন্য সিলেবাসটা কিন্তু একটু কঠিন। তো এই একটু কঠিন সিলেবাসটাকে আমরা সহজভাবে পড়ার চেষ্টা করব। প্রথমে হচ্ছে আমরা যদি দেখি তোমাদের এখানে অনেকেই যে বৃত্তি পরীক্ষার, আমরা যদি দেখি বৃত্তি পরীক্ষার মানবন্টনটা দেখবো আমরা, মানবন্টন, তারপর বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখবো। অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন আছে, দেখবো। হ্যাঁ, বৃত্তি পরীক্ষার মানবন্টন দেখবো, তারপর বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখবো। দেখো মানবন্টন কি, সবাই সবাই প্রস্তুত তো? শুরু করবো আমরা। ওকে, ফাদ লিখছে শেয়ার ডান, সাব্বাস। শুরু করবো না ভাইয়া, শুধু এমসিকিউ না, আমরা হচ্ছে দুইটা পার্টে তোমাদের পড়াবো। তোমাদের এমসিকিউতে 10 নম্বর, তোমরা দেখো এমসিকিউতে 10টা এমসিকিউ আসবে, 10 নম্বর। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন 10 নম্বর, অর্থাৎ 5টা প্রশ্ন 10 নম্বর। সৃজনশীল প্রশ্ন, 3টা সৃজনশীল প্রশ্ন, 3 10 30। সো
আজকের ক্লাসে আমরা তোমাদের পুরো বইয়ের যতগুলো এমসিকিউ আছে সবগুলো ধরে ধরে আলোচনা করব, দেখবো যে তোমরা কে কতটা পারো, ফাটাই দিব আজকে। ওকে, তারপরে হচ্ছে আমরা এই বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়ার পরে আমরা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল নিয়ে আরেকটা ক্লাস রাখছি, অর্থাৎ আমাদের কিন্তু দুইটা ক্লাস হবে। সো নেক্সট ক্লাসটা হবে সামনেই। সো আজকের ক্লাসে আমরা কি পড়বো? এমসিকিউ। নেক্সট ক্লাসে আমরা কি পড়বো? সিকিউ আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ওকে, তো আমাদের টোটাল এখান থেকে প্রশ্ন আসবে কত? 50 নম্বরের প্রশ্ন হবে, তাই না? এর মধ্যে 10 নম্বর, হ্যাঁ ক্লাসের পিডিএফ পাবা, অবশ্যই ক্লাসের পিডিএফ দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে। ওকে, সো বিষয় প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্ন থাকতে হবে, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, আমি ফেসবুকে সবার কমেন্ট দেখতে পাচ্ছি, তো আমি সামনের দিকে আগে দেখো আমাদের প্রথম অধ্যায়টা কি। সো সবাই প্রস্তুত? আশা রাখি সবাই প্রস্তুত, আশা রাখি সবাই প্রস্তুত কিনা বলো, সবাই প্রস্তুত কিনা বলো, সবাই প্রস্তুত কিনা বলো। ওকে, সবাই প্রস্তুত কিনা? ওকে, তো তোমাদের একটা ম্যাজিক দেখায়, এই যে দেখো ম্যাজিক। সো আব্রাকাডাব্রা, সো তোমাদের ম্যাজিক দিয়েও কিন্তু পরীক্ষা ভালো করে। আব্রাকাডাব্রা, দেখবে আমার নামের পিছনের নামটা চেঞ্জ হয়ে যাবে। ওকে দেখো, এই যে চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, সো আমাদের এখানে প্রথম অধ্যায় হচ্ছে ঔপনিবেশিক যুগ, বাংলার স্বাধীনতা সংগ্রাম, বাংলার স্বাধীনতা সংগ্রাম আর ঔপনিবেশিক যুগ। ওকে, তো আমরা যদি দেখি বাংলার ঔপনিবেশিক যুগ কখন থেকে ছিল, এই অধ্যায়গুলো আমরা পড়েছি যে আমরা 1757 সালের পলাশীর যুদ্ধে, হ্যাঁ বাংলা বিহার উড়িষ্যার কি বাংলা বিহার উড়িষ্যার যে নবাব ছিল সিরাজউদ্দৌলা, এই সিরাজউদ্দৌলাকে কি আমরা কি করেছি, আমরা হচ্ছে যে সিরাজউদ্দৌলা নিজে নিজে যে যুদ্ধ করার পরে যুদ্ধে হেরে যায়, তাই না? আমরা জানি কাদের কাছে হারে, ইংরেজদের কাছে। তো এই ঔপনিবেশিক আমলের সূচনা হয় 1757 সালের পরে। তো 1757 সালে পলাশীর যুদ্ধ। তারপরে ধরো বিভিন্ন সময় আমরা দেখতে পাই ইউরোপীয় বণিক গোষ্ঠী আগমন হয়। ইউরোপীয় বণিক গোষ্ঠীর মধ্যে সর্বপ্রথম আসে পর্তুগিজরা। কারা আসে? পর্তুগিজরা। সর্বপ্রথম পর্তুগিজরা আসে। তারপরে কারা আসে? পর্তুগিজদের পরে আমরা যদি দেখি, এবং সর্বশেষ যারা আসে তাদের নাম হচ্ছে ফরাসি। তাহলে আমরা দুইটা জিনিস পড়বো, সর্বপ্রথম কে আসে, সর্বশেষ কে আসে। প্রথম আসে পর্তুগিজ, সর্বশেষ আসে ফরাসি। ওকে, তো এই দুইটা জিনিস কিন্তু, হ্যাঁ এই দুইটা জিনিস খুব ভালো করে মনে রাখবা। ওকে, তারপরে বাংলার ঔপনিবেশিক শক্তির বিজয়, তারা কি করে আস্তে আস্তে বাংলার যে ইংরেজরা আস্তে আস্তে এই অঞ্চলের আমাদের মানুষগুলোর মধ্যে মানুষগুলোর মধ্যে তারা হচ্ছে একটা শৃঙ্খলা, স্বাধীনতার যে একটা স্পৃহা ছিল, এটা হচ্ছে তারা তুলে নিতে থাকে। আমাদেরকে একদম শোষণ, নিপীড়ন, নিষ্পেষণ, অত্যাচার অনেক কিছু করে, তাই না? একজন বলছে মনে রাখা সহজ কোষ, হ্যাঁ মনে রাখা সহজ কোষ অবশ্যই তোমাদের দেওয়া হবে। তারপর আমরা যদি দেখি ঔপনিবেশিক শাসন ও শোষণ, এটা নিয়ে তারপর এটা হয়েছে বাংলার নবজাগরণ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন। 1858 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়, যেটা নাম সিপাহী বিপ্লব। ওকে, স্বাধিকার আন্দোলন, তারপরে বিভিন্ন সময় আমরা স্বাধিকার আন্দোলন হয়, লাহোর প্রস্তাব হয়, পাকিস্তান প্রস্তাব হয়। সো এই জিনিসগুলো আমরা দেখবো। ওকে, সো আমরা যদি দেখি, ওকে দেখো, সো আমাদের এখানে তোমাদের একটা শর্টকাট আমি শেখাই দিই। শর্টকাটটা কি দেখো, আমরা যদি শর্টকাটটা একটু ভালো করে মনে রাখো। ওকে, সো পি দিয়ে হচ্ছে পর্তুগিজ, লাল কালি হয়তো দেখা নাও যেতে পারে। ওকে, লাল কালি একটু সমস্যা হইতে পারে, আমি অন্য কালি দিয়ে লিখতেছি। ওকে, লাইট কালার দিয়ে লিখি। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা যদি দেখি, দেখো এইখানে পি দিয়ে পর্তুগিজ, ও দিয়ে ওলন্দাজ, ই দিয়ে ইংরেজ, ডি দিয়ে ডেনমার, এফ দিয়ে ফরাসি। তার পি ও ই ডিএফ, এটা দিয়ে মনে রাখবা। তাহলে পর্তুগিজরা কত সাল প্রথম কারা আসে? পর্তুগিজ মানে এই উপমহাদেশে, লিখে দিচ্ছি সবাই তার খাতায় নোট করে রাখো, উপমহাদেশে ইউরোপীয় ইউরোপীয় মানে কি, যারা ইউরোপ মহাদেশে থাকে, ইউরোপীয় বণিক গোষ্ঠী, ইউরোপীয় বণিকদের
আগমন, উপমহাদেশে ইউরোপীয় বণিকদের আগমন। তাহলে ইউরোপীয় বণিকদের আগমনে আমরা যদি দেখি, প্রথমে কি দেখবো? পর্তুগিজ। প্রথম কে আসছে? পর্তুগিজ। বলো, কোন পর্তুগিজ নাবিক সর্বপ্রথম এসেছে? কোন পর্তুগিজ নাবিক সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে এসেছে? এটা সবাই জানেন, সবাই জানো, আমি জানি, এটা আমার প্রত্যেকটা শিক্ষার্থী জানে। ওকে, একজন বলছে কিন্তু ভাই আমার তো সাল মনে থাকে না। সাল মনে থাকার দরকার নাই, জাস্ট পড়তে থাকো, সবকিছু একদম পানির মতো সহজ হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে। ওকে, পর্তুগিজ কত সালে আসছে জানো? আসছে হচ্ছে 1498 সালে। তাহলে পর্তুগিজ নাবিক যে আসছে 1498 সালে আসছে, তাই না? 1498 সালে তিনি আসছে। কোথায় আসছে? ভারতীয় উপমহাদেশে আসছে। সর্বশেষ সর্বশেষ আসছে ফরাসিরা। তারপরে পর্তুগিজদের পরে আসছে ওলন্দাজ। ওলন্দাজ যারা হচ্ছে ডাচ নামে পরিচিত। তারপরে আসছে ইংরেজরা। ইংরেজরা ইংরেজরা তারা 1600 সালে কোম্পানি গঠন করে, বাট এইখানে আসছে কত সালে? এইখানে আসছে আমরা যদি দেখি, আমাদের ভারতে বাণিজ্য ঘাঁটি স্থাপন করে 1608 সালে। সাল ইম্পর্টেন্ট না, জাস্ট তোমরা অল্প কয়েকটা সাল। পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ, তারপরে কি দিয়ে হচ্ছে ডিনেমার। ডিনেমার কারা? ডেনিশ। ডিনেমার, তুমি আমি আর ডেনিশ। ওকে, ডিনেমার। ডিনেমাররা, ডিনেমার। সর্বশেষ কারা আসে? ফরাসি। তাহলে সর্বশেষ কারা আসছে? ফরাসিরা। সর্বশেষ কারা আসছে? ফরাসিরা আসছে। সর্বপ্রথম কারা আসছে? পর্তুগিজরা। সো এই সূত্রটা ক্লিয়ার কিনা? বলো, ক্লিয়ার কিনা? ওকে। হ্যাঁ, সাল মনে রাখার কোনো টেকনিক নাই না, সাল মনে রাখার কোনো একটাই টেকনিক আছে, বারবার পড়া। হ্যাঁ, বারবার পড়তে হবে। হ্যাঁ, সবাই সবাই সামিয়া, তারপর হচ্ছে তিথি, অনেকে, তারপর উপরে যারা যারা আছে সবাই সঠিক উত্তর দিয়েছে যে বাস্কো দা গামা। সাব্বাস, বাস্কো দা গামা হচ্ছে সর্বপ্রথম একজন মানুষ যে কিনা পর্তুগিজ নাবিক, ভারতের কালিকট বন্দরে 1498 সালে তিনি কিন্তু পৌঁছান। সাব্বাস, ক্লিয়ার কিনা যে প্রথম এবং শেষে কে আসে? ওকে, ভেরি গুড। ক্লিয়ার হইলে আমরা যদি দেখি, দেখো এখানে আমরা যদি দেখি, তো আমাদের এখানে তারপরে কি আসে? তারপরে হচ্ছে ঔপনিবেশিক শাসন, ইংরেজরা আসলো। ইংরেজরা এই অঞ্চলে প্রভাব বিস্তার করলো। বাংলা, বিহার, উড়িষ্যার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে তারা হচ্ছে পরাজিত করে। কেন? মীর জাফরের বিশ্বাসঘাতকতায়। তোমরা জানো মীর জাফর আলী খা, যিনি কিনা বিশ্বাসঘাতক ছিলেন, তিনি বলছেন নবাবের পক্ষে যুদ্ধ করবে, কিন্তু তিনি করেন নাই। না করে কি করে? তিনি ইংরেজদের সঙ্গে হাত মিলান। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখছি। তারপরে আমরা কি দেখবো? তারপরে আমরা আমরা কিছু এমসিকিউ সলভ করি। হ্যাঁ, আমরা কিন্তু এই অধ্যায়টা ভালো করে পড়ি। ব্রিটিশ বিরোধী আন্দোলন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ বিরোধী আন্দোলনটা খুবই গুরুত্বপূর্ণ। বলো, 1857 সালে আমরা যদি দেখি, 1857 সালে একটা আন্দোলন হয়েছিল। এই আন্দোলনটার নাম কি? ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল 1857 সালে। বলো। এবং আই লাভ মীর জাফর। মীর জাফরকে ভালোবাসলে লাভ নাই, লাভ ভালোবাসতে হবে সিরাজউদ্দৌলাকে। আরেকবার দেখেন, আমি নোট করতে পারি না, এই যে এখানে আছে তো। সাব্বাস, মোহাম্মদ শুভ। সিপাহী বিদ্রোহ, হ্যাঁ, 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। ওকে, ভেরি গুড। তো তোমরা পারো, আমি সামনের দিকে আগে। ওকে, সো আমরা সামনের দিকে আগাচ্ছি। ওকে, দেখো, তো প্রথম প্রশ্ন তোমাদের কাছে, খ্রিস্টপূর্ব যুগে কারা বাংলায় প্রবেশ করেছিল? খ্রিস্টপূর্ব মানে খ্রিস্টের জন্মেরও আগে এই অঞ্চলে বাংলায় প্রবেশ করেছিল কারা? বলো, খ্রিস্টপূর্বের যুগে এই অঞ্চলে বাংলায় প্রবেশ করেছিল কারা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খ্রিস্টপূর্ব যুগে বাংলায় প্রবেশ করেছিল কারা? সবাই উত্তর করো, আমি জানতে চাই, জানতে চাই। সাব্বাস, সাব্বাস, সবাই সঠিক উত্তর করতেছে। এই তো, তোমরা সবাই বৃত্তি পরীক্ষার জন্য এলিজিবল হয়ে যাবা। বৃত্তি পরীক্ষায় তুমি যদি ভালো নম্বর পাও, তাহলে কিন্তু তোমাকে সবাই, যদি ভালো নম্বর পাও সবাইকেই বৃত্তি দেওয়া হবে। যেটা কোনো নির্ধারিত নাই, সবাই ভালো করতে হবে। আমরা এখানে আমাদের কম্পিটিটর কেউ না, আমাদের কম্পিটিটর আমরা নিজেরাই। হ্যাঁ, ক্লাসগুলো ইউটিউবে ক্লাস আছে, সমস্যা নেই। আর্যরা, অনেকে বলতেছে আর্যরা, অনেকে অনার্য লিখতেছে, কেউ ইউরোপীয় লিখতেছে, কেউ ইংরেজি লিখতেছে, বাট একদম সিসি লিখতেছে, সিসি ইউরোপীয়রা না, আবার অনেকে লিখতেছে কে? আর্যরা। এখন আর্য কারা? আর্য কোত্থেকে আসলো আর্যরা? তো আর্যদের সম্পর্কে আমরা একটু পড়বো না? ইতিহাস জানি না, এই ইতিহাস ভুলে যাবো আজ। আমি কি তেমনই সন্তান? আমরা কি তেমন সন্তান যে ইতিহাসটা ভুলে যাবো? আমরা যদি দেখি আর্যদের ইতিহাসটা একটু পড়ি, তাই না? ওকে, আমরা যদি দেখি আর্যদের ইতিহাসটা পড়ি। আর্যদের দেখো, আর্যরা কোত্থেকে আসলো? দেখো, এই বাঙালি জাতি একটা সংকর জাতি। সংকর জাতি, একটা আর্য আর একটা অনার্য, তাই না? আমরা যদি দেখি আর্য, তাহলে আর্য, আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, তাই না? ওকে, আর্য আর এটা হচ্ছে অনার্য।
অনার্য। অনার্য কারা জানো? অনার্য হচ্ছে 4 প্রকার। অনার্য কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে তোমার অস্ট্রিক, অস্ট্রিক জাতির লোক, যেমন যাদের নাকগুলো একটু লম্বা লম্বা হয় আমার মতো, অস্ট্রিক। তারপর হচ্ছে মঙ্গোলয়েড, মঙ্গোলয়েড। তাহলে অনার্য জাতি কত প্রকার? মঙ্গোলয়েড। মঙ্গোলয়েড কারা? অনেকে দেখবে নাকটা হচ্ছে একটু এরকম, একটু ভিতরের দিকে এরকম ছোট নাক, ছোট, তারপর চোখগুলা ছোট ছোট এরকম, মানে আমরা অনেকটা চাকমা মারমা যাদেরকে দেখি, চাইনিজ, মঙ্গোলয়েড আর কি। তারপর হচ্ছে নিগ্রোয়েট, নিগ্রোয়েট আমার মতো কালো যারা, নিগ্রোয়েট, আফ্রিকান যারা আর কি, নিগ্রোয়েট। হ্যাঁ, নিগ্রোয়েট একটু কালো বর্ণের। তারপর হচ্ছে সর্বশেষ আরেকটা কি? আরেকটা হচ্ছে অস্ট্রিক, মঙ্গোলয়েড, নিগ্রোয়েট। আরেকটা কি, কে বলতে পারো জানো? আচ্ছা, দ্রাবিড়। দ্রাবিড়, দ্রাবিড় হচ্ছে সাউথ ইন্ডিয়ান, একটু মোটা কাটা, একটু অন্যরকমের আর কি। হ্যাঁ, ওকে। তো আমরা যদি দেখি এই যে, তাহলে এটা এটা হচ্ছে অনার্য। অনার্য মানে কি? ধরো এই অঞ্চলের খেটে খাওয়া মানুষকে, একটু গরিব কিসিমের মানুষ। আর আর্য কারা? আর্য হচ্ছে যারা দেখতে একটু সুন্দর, একটু লম্বা, একটু ফর্সা। আর্য হচ্ছে, আর্য কোত্থেকে আসলো? আর্যকে ইংলিশে বলে আরিয়ান। তোমরা শাহরুখ খানের ছেলের নাম জানো না? আরিয়ান খান। আরিয়ান খান না শাহরুখ খানের ছেলের নাম? SHK, শাহরুখ খান। এরকম দেখো না যে শাহরুখ খান, ওই যে কে পাতা। ওকে, সো আরিয়ান। আরিয়ান মানে কি? আরিয়ানরা কোত্থেকে আসছে? আরিয়ান আসছে ইরান থেকে। ইরান থেকে। আরিয়ানরা কোত্থেকে আসছে? ইরান থেকে, তাই না? সো আমি যদি দেখি আরিয়ানরা আসছে কোত্থেকে? ইরান থেকে। আরিয়ান, ওকে। আমি অনেকে বলে লেখা নাকি বুঝতেছে না, আচ্ছা যাই হোক, ইরান থেকে। সো ইরানের মানুষ দেখবা একটু ফর্সা, একটু লম্বা, তাই না? সো এই যে একটু ফর্সা, একটু লম্বা, এরকম মানুষজন একদম লেখা বুঝতেছো না? আচ্ছা, আমি লেখা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, তোমাদের এটা দিয়ে দেওয়া হবে, লেখা দেখি বুঝতে পারবো। ওকে, সো ইরান থেকে। তো এই আর্য রাষ্ট্রে ইরান থেকে, ইরান কই? ইরান তো, ইরানের মানুষ অনেক সুন্দর, অনেক বেশি সো তারা কোত্থেকে আসছে? ইরান থেকে। যেমন, হ্যাঁ, যেমন আপনি, আরে আমি সাদা না, আমি আর্য না, আমি অনার্য। ওকে, সো এবার দেখো এই আর্যরা খ্রিস্টের জন্মের 2500 বছর পূর্বে আসছে, মানে যীশু খ্রিস্ট যেদিন জন্মগ্রহণ করছে সেদিন থেকে আর্য, মানে সেদিন থেকে হচ্ছে সাল গণনা শুরু হয়েছে। যেমন এটা কত সাল? এটা হচ্ছে 2025 সাল, তাই না? এটা কত সাল? 2025 সাল। কিন্তু আমরা যদি দেখি তাহলে আজ থেকে 2025 সাল আগে আর্যরা হচ্ছে, মানে মানে আর্যরা, মানে 2025 সাল আগে হচ্ছে তোমার সাল গণনা শুরু হয়েছে। তারও 2000, মানে 2500 বছর আগে, টোটাল 5000 বছর আগে। হ্যাঁ, 5000 বছর আগে আর্যরা এই অঞ্চলে আসছে। আর্যরা এসে বলতো, আরে ভাই এরা কি, এরা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, বর্বর, এগুলা। তো আর্যদের, মানে এই অঞ্চলে আমরা যদি দেখি, এখানে প্রশ্ন অনুযায়ী দেখো যে খ্রিস্টপূর্ব যুগে কারা বাংলায় প্রবেশ করেছিল? আর্যরা। তাহলে উত্তর সঠিক। এবার লিখো 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মাচ্ছনে কোন ভাষার শব্দ? বলো, মাচ্ছনে কোন ভাষার শব্দ? আচ্ছা, তাহলে তোমাদেরটা হয়েছে কিনা আমরা দেখি। আর্যরা, আর্যরা কোন যুগে প্রবেশ, কে প্রবেশ করে? আর্যরা। সঠিক উত্তর, আর্যরা হয়ে গেছে। ওকে, বলো মাচ্ছনে কোন ভাষার শব্দ? কোন ভাষার শব্দ? মাচ্ছনে এটা কোন ভাষার শব্দ? সবাই বলো, মাচ্ছনে কোন ভাষার শব্দ? ভেরি গুড, ভেরি গুড, সবাই সঠিক উত্তর দিচ্ছে। হ্যাঁ, অনেকে দেরি হয়ে গেছে, সাব্বাস। মাচ্ছনে কোন ভাষার শব্দ? মাচ্ছনে, মাচ্ছনে মানে কি এটা জানো তোমরা? মাচ্ছনে মানে জানো? হ্যাঁ, অনেকেই, সবাই সঠিক উত্তর, সবাই সঠিক উত্তর। উত্তর হচ্ছে, সঠিক উত্তর কোনটা আমরা দেখি। সঠিক উত্তর হচ্ছে ডি, সংস্কৃত ভাষার শব্দ। যারা যারা সংস্কৃত, আবির সঠিক উত্তর, সাইমা সঠিক উত্তর, মেহজাবিন, হ্যাঁ, আলিফ, মুর্তজা, তাসফিয়া, হ্যাঁ, নাহিয়ান। ভুল উত্তর দিচ্ছে কে দেখতেছে আগে, ভুল উত্তরটাকে দেয়। এই খ দিছে কে? তোমার মাথার উপর ডাব ফালাবো, একদম ডাব পড়বে। চিংগাম কা চাঙ্গল সে বাঁচনা ইয়াম পসিবল, বলো তো ইয়াম পসিবল। ওকে, সো আমরা যদি দেখি সংস্কৃত, মাচ্ছনে মানে কি জানো তোমরা? সো মাচ্ছনে এটা আমি একটু বলি, তাই না? মাচ্ছনে জানো তো তোমরা? সবাই জানো মাচ্ছনে মানে কি? ওকে, ওকে, মাচ্ছনে আমরা জানি কিনা জানি না। মাচ্ছনে আমরা, মাচ্ছনে যদি দেখি, ওকে, সো আমরা যদি দেখি মাচ্ছনে সম্পর্কে একটু পড়ি। মাচ্ছনে পড়ি না? ওকে, মাচ্ছনেই পড়ি। ওকে, মাচ্ছনে হচ্ছে বাংলায়, হ্যাঁ, ছোট মাছ না, মাচ্ছনে আমরা যদি দেখি, মাৎস্য নেয়, মানে মাছের, মাছনে বলতে বোঝাচ্ছে মাছের রাজ্যের ন্যায়। মানে মাছের রাজ্যে কি হয় বলতো? মাছের রাজ্যে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে।
তাই না? বড় মাছ খাপ খাপ করে ছোট মাছকে খেয়ে ফেলে। সেক্ষেত্রে এই মাৎস্যনে হচ্ছে মাছের রাজ্যের ন্যায়। এখন এইটা কেন আসছে জানো? তোমরা অনেকেই জানো, অনেকেই পড়াশোনা করছো। দেখো, একটা সময় এই অঞ্চলে কে কে ইয়ে করতো? হ্যাঁ, এই অঞ্চলে আমরা যদি দেখি একটা সময় এই আমাদের এই অঞ্চলে আমরা যদি দেখি আমাদের শাসন করতো বিভিন্ন রাজারা। হ্যাঁ, বিভিন্ন বড় বড় রাজারা। তখন কি হইতো? তারা হচ্ছে রাজা হইতো, তারপর আরেকজন রাজা হইতো। তো খ্রিস্টপূর্ব তোমার হচ্ছে সপ্তম ও অষ্টম শতকে আমরা যদি দেখি সপ্তম ও অষ্টম শতকে খ্রিস্টপূর্ব মানে সরি খ্রিস্ট মানে খ্রিস্টীয় সপ্তম আমরা যদি সপ্তম ও অষ্টম শতকে মানে বাংলায় মানে 700 থেকে 800 শতকে আমাদের এই অঞ্চলে শতকে বাংলায় বাংলা কি হয়েছে? যোগ্য শাসক ছিল না। তোমরা তো রাজা শশাঙ্ককে চেনো তো, তাই না? রাজা শশাঙ্ক ছিলেন বাংলার একজন প্রথম স্বাধীন নরপতি। তার মানে এই শশাঙ্ক কে ছিলেন? শশাঙ্কর নামটা সবাই মনে রাখো। শশাঙ্ক মানে কি জানো? পরীক্ষা আসতে পারে কিন্তু বাংলায়। শশাঙ্ক মানে কি বলো? শশাঙ্ক মানে কি? শশাঙ্ক ছিল বাংলার, সবাই নোট করে রাখো, বাংলার প্রথম স্বাধীন শাসক। তিনি স্বাধীনভাবে বাংলাকে শাসন করেন। শশাঙ্ক মানে কি? সাব্বাস, চাঁদ। বলে না, আমি চাঁদের সাথে দেব না তোমার তুলনা, তাই না? চাঁদ, শশাঙ্ক মানে কিন্তু চাঁদ। শশাঙ্ক মানে অনেকেই জানে না, শশাঙ্ক মানে চাঁদ। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। ওকে, সো আমরা যে সপ্তম ও অষ্টম শতকে বাংলায় কিসের অভাবে? তখন না যোগ্য শাসক ছিল না, একজন অযোগ্য অনেক অযোগ্য শাসক ছিল বাংলায়। যোগ্য শাসকের অভাবে, আমি লিখে দিচ্ছি, সবাই এটা নোট করে ফেলো। যোগ্য শাসকের অভাবে অভাবে যে অরাজক মানে কি জানো? বিশৃঙ্খল মানে খুব ভালো না, মানে কেউ কারো কথা শুনতেছে না। যেমন ইউনূস ধরো একটা বাংলাদেশে যেমন হচ্ছে 5 আগস্টের পরে হঠাৎ করে একটা হঠাৎ করে কেউ গভর্নমেন্ট ছিল না, যে কেউ কারো কথা মাঝে মাঝে শুনতেছে না, অ্যাটাক করতেছে, নিতেছে, এরকম একটা ছিল না মাঝে মাঝে। তো এরকম বিষয়টা। তো আমরা যদি দেখি ওভাবে যে অরাজক অরাজক পরিস্থিতির পরিস্থিতির সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে কি বলে? তাকে মাৎস্যন্যায় বলে। তাকে ইতিহাসে মাৎস্যন্যায় বলে। তাকে মাৎস্যন্যায় বলে। ন্যায় বলে। সো আমি একটু ফাস্ট যাব তারপরে, কারণ তোমরা অনেকেই পারো। সো মাৎস্যন্যায়ের অবসান ঘটান কে বলো? মাৎস্যন্যায়ের অবসান ঘটান কে? মাৎস্যন্যায়ের অবসান ঘটান কে? বলো, মাৎস্যন্যায়ের অবসান ঘটান কে? কে পারো দেখি? পরীক্ষা আসবে কিন্তু। মাৎস্যন্যায়ের অবসান ঘটান কে? হ্যাঁ, শশাঙ্কের মৃত্যুর পর যে অরাজক পরিস্থিতি দেখা যায়। ভেরি গুড রবিউল। গোপাল আসছে, গোপাল যাচ্ছে, গোপাল যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। এই গোপাল কিন্তু সেই গোপাল না। এই তোমরা যে গোপাল বার দেখো, এটা হচ্ছে গোপাল হাসার ভার, সে হাসায়। আর ওই গোপাল ছিল পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। বোঝা গেছে? ওকে, তো আমরা যদি দেখি আমাদের এখানে, ওকে, সো আমরা এটা চলে আসি। তারপরে দেখো, বখতিয়ার খলজি তার শাসন প্রতিষ্ঠা করেন কোন অঞ্চলে বলো? বখতিয়ার খলজি তার শাসন প্রতিষ্ঠা করেন কোন অঞ্চলে? সবাই উত্তর করো। তিনি কি নদিয়া অঞ্চলে, তারপর উত্তর বাংলা অঞ্চলে, কিছু অংশ দক্ষিণ বাংলায়? বলো কোথায়, কোন অঞ্চলে? অনেকেরই হচ্ছে 3 নম্বর উত্তর। বখতিয়ার খিলজি তার শাসন প্রতিষ্ঠা করেন কোথায়? ওকে, সো তার শাসন প্রতিষ্ঠা করেন, দেখি কে কে পারে। ওকে, অনেকে উল্টাপাল্টা করতেছো। বখতিয়ার খিলজি, হ্যাঁ মিজান তোমার উত্তর দেখা যাচ্ছে। অহনা, ফারিয়া, হুমাইরা, নাহিয়ান, মুর্তজা, আরাফাত সবাই উত্তর দিচ্ছ। মুশফিকা, লাবিবা। ওকে, তো এটা হচ্ছে নদিয়া ও উত্তর বাংলায়, দক্ষিণ বাংলায় না। তোমরা যদি বাংলাদেশের মানচিত্রটা দেখো, তো বাংলাদেশের মানচিত্রের আমরা যদি দেখি, ওকে, আবার মানচিত্র আঁকাইতে হবে। আচ্ছা, দেখতেছি, বিষয়টা দেখা যাচ্ছে। ওকে, ওকে, তো এই দেখো বাংলাদেশের মানচিত্র, আমি যদিও ভালো করে আঁকতে পারি না।
ওকে, মোটামুটি একটা বাংলাদেশের মানচিত্রের মতো একটা হইছে, তাই না? হইছে একটা বাংলাদেশের মানচিত্রের মতো। তো এখন এই অঞ্চলে বখতিয়ার খিলজি কি করছে? বখতিয়ার খিলজি এই যে আমরা যদি দেখি কুষ্টিয়া এই নদিয়া অঞ্চলে, এই যে এই পার্টটায়, হ্যাঁ, নদিয়া অঞ্চলে সে কিন্তু ইয়ে হয়েছে। তাই নদী অঞ্চলটা কোথায়? বাংলাদেশের মানচিত্রের উপরের দিকে সবসময় কি হয়? উত্তর। নিচের দিকে কি হয়? দক্ষিণ। হাতের ডান দিকে কি হয়? পূর্ব। পূর্ব দিগন্তেই সূর্য উঠছে। আর এই পাশে কি হয়? পশ্চিম। তাহলে আমরা যদি দেখি, তাহলে আমরা যদি বখতিয়ার খিলজি এই যে এই অঞ্চলটায়, বেসিক্যালি এই অঞ্চলটায় সে হচ্ছে আধিপত্য বিস্তার করেছে। তার মানে কি? এই অঞ্চল হচ্ছে নদিয়া নাম ছিল, নদিয়া। নদিয়ার বর্তমান অঞ্চল হচ্ছে, বর্তমান নাম হচ্ছে কুষ্টিয়া। কুষ্টিয়া অঞ্চল। তোমরা অনেকেই কুষ্টিয়ার আছো, কুষ্টিয়া, কুষ্টিয়া। তো নদিয়া হচ্ছে কুষ্টিয়া অঞ্চল, তাই না? হ্যাঁ, একদম হচ্ছে মানচিত্রটা রুটির মতো হয়েছে। হ্যাঁ, রুটির মতো হয়ে গেছে, রুটির মতো হয়ে গেছে, একদম পুরা পচা হয়েছে আর কি। আমার মা দেখলে একদম মায়ের দিয়ে আমার অবস্থা খারাপ করে ফেলতেছে। তোমরা ভালো করে মানচিত্র আঁকতে শিখবা। ওকে, তো আমরা যদি দেখি, তাহলে আমরা আমাদের এখানে যেটা বলতে হবে নদিয়া, নদিয়া অঞ্চলে আর উত্তর বাংলায়। তাহলে তোমাদের যারা যারা উত্তর করছে নদিয়ার উত্তর বাংলা, তাদেরটা সঠিক হয়েছে। ওকে, তার মানে এটা হবে নদিয়ার উত্তর, দক্ষিণ বাংলায় কিন্তু না। এবার দেখো 4 নম্বর, ভাস্কো দা গামা কোন দেশের নাগরিক ছিলেন? এটা তো সহজ, এটা সবাই পারবা। ভাস্কো দা গামা কোন দেশের নাগরিক হয়েছে? কোন দেশের নাগরিক ছিল? না, রাজশাহী হচ্ছে বাংলাদেশের উত্তর দিকে, উত্তরবঙ্গের। ভেরি গুড, সবাই লিখতেছে আব্দুল্লাহ, রাফিউল, কেউ ভুল লিখতেছে না। ভুল লিখবে কে? আমি খুঁজতেছি ভুলটারে। ওকে, কে ভুল লিখতেছে আমি খালি দেখতে চাই। ভেরি গুড, ইরফাজ, সাব্বাস সাব্বাস, সবাই সঠিক করতেছো। ভাস্কো দা গামা হচ্ছে বাংলাদেশের, আমি যদি তিনি পর্তুগাল, পর্তুগাল থেকে। ক্রিস্টিয়ানো সো বলে না এরকম, সো এরকম দেখো না, এরকম সো দেয়, তাই না? ক্রিস্টিয়ানো রোনালদো। ওকে, সো পর্তুগাল, যারা যারা উত্তর দিচ্ছে পর্তুগাল, তাদেরটা সঠিক উত্তর হয়েছে। ওকে, তারপরে দেখো। ওকে, আমরা এগুলো দেখলাম, এগুলো তোমাদের দেখাই দিছি। ওকে, তো এবার বাংলার ঔপনিবেশিক যুগ ছিল কখন? ছিল বাংলার ঔপনিবেশিক যুগ, বলো সবাই। 5 নম্বরটা উত্তর করো। বাংলায় ঔপনিবেশিক 1338 থেকে 1538, 1757 থেকে 1947। কত ছিল ঔপনিবেশিক যুগ? ঔপনিবেশিক মানে হলো যখন তোমার দেশটা একদম বিদেশি মানুষজন লুটে পুটে খেয়ে ফেলে, এটা হলো ঔপনিবেশিক যুগ। হ্যাঁ, একটা সময় বাংলার ঔপনিবেশিক যুগ ছিল কখন? বাংলার ঔপনিবেশিক যুগ কখন ছিল? সবাই লিখো। ওকে, সবাই অনেকে উত্তর করতেছো, সাব্বাস সাব্বাস, সবাই উত্তর করছো, সবাই উত্তর করো। সবাই বাদ যাবে না একজনও, আমরা চাই সবাই উত্তর করো। তো ঔপনিবেশিক সময়, ঔপনিবেশিক আমল কোনটা? ওকে, ঔপনিবেশিক আমল। তো আমি তোমাদের একটা জিনিস দেখাই দিব, সবাই এইটা খুব মনোযোগ সহকারে দেখবা। হ্যাঁ, ওকে, ভেরি গুড, সবাই হচ্ছে গ ঘ অনেক কিছু লিখতেছে। ওকে, তো আমরা যদি দেখি ঔপনিবেশিক মানে হচ্ছে ইংরেজরা বাংলাদেশে যত সাল, 200 বছর, 200 বছর আমাদেরকে দাবায় রাখছে, 200 বছর আমাদের অত্যাচার, কি বলে, নির্যাতন, হ্যাঁ, নিষ্পেষণ সবকিছু করেছে। তার মানে এটা হবে 1757 থেকে 1947 সাল। হ্যাঁ, আমরা যদি এটা 1757 থেকে 1947। ওকে, তার মানে আমরা যেটা জানি, খ্রিস্টপূর্ব যুগে কারা বাংলায় প্রবেশ করেছে, এটা সবাই জানো, তাই না? এটা আন্তর করতে হবে, এটা আর্যরা। এবারে বলো 7 নম্বর, শশাঙ্কের মৃত্যু পরবর্তী 100 বছর ইতিহাসকে কি হিসেবে আখ্যায়িত করে? আমরা এটা পড়ছি না? পড়ছি কিনা বলো, পারবো কিনা বলো, তোমরা পরীক্ষায় পারবা কিনা বলো, জাস্ট আমাকে এটা বলো, পরীক্ষায় তোমরা পারবা কিনা, আমি যে পড়াচ্ছি তোমরা পারবা কিনা বলো। তোমরা এমনিতে অনেক পারো, মাশাল্লাহ মাশাল্লাহ, কিন্তু তোমাদের একটাও যেন ভুল না হয়। আমাদের টার্গেট হচ্ছে, তুমি যদি বৃত্তি পেতেই চাও, বৃত্তি পরীক্ষায় কি হয়? বৃত্তি পরীক্ষায় কম্পিটিশন হয়। ধরো তুমি 10-এ 10 পাইতে হবে, ধরো তোমার এলাকা থেকে তোমার 10 জনের বৃত্তি দিবে। হ্যাঁ, এখন তুমি যদি 10-এ 10 না পাও, দেখা যাবে তোমার থেকে আগাই যাবে অনেকে। সো একটা এমসিকিউ যেন মিস না হয় একদম। তুমি ধরো একটা সৃজনশীল প্রশ্ন লিখলা, কিন্তু এটা কত নম্বর পাবা? হ্যাঁ, কত নম্বরে এটা তোমার আল্লাহ বাদে কেউ জানে না। তুমি লিখছো, বাট এটা তো জানো টিচার কত দিবে। বাট এই এমসিকিউ তুমি যদি সঠিক উত্তর দাও, অবশ্যই তুমি সঠিক পাবা। তার মানে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো এমসিকিউ তে ভালো করা। তো এমসিকিউর 10টা 10টা আমরা পারবো। সো কি বলে, সবাই লিখছো, সাব্বাস, আহনাফ, সাদিকা। হ্যাঁ, আমরা যদি দেখি
এটা কি বলে দেখি? ওকে, এটা হচ্ছে মাৎসনের যুগ। যারা যারা ক লিখছো তাদেরটা ভুল। আমি কিন্তু বলে দিয়েছিলাম ক লিখলে ভুল হবে। আমি বলছি মাৎসনের যুগ, আমি বলি নাই অরাজকতা। হ্যাঁ, আমি বলছি এই সময়ে যে অরাজকতা হয়েছে তাকে মাৎসনেই বলে। তো মাৎসনেই মানে অরাজকতা, কিন্তু এই সময়টার একটা স্পেসিফিক নাম আছে। নামটা কি? মাৎসনে। অনেকে ক লিখছো তাদের মাথার উপরে ডাব পড়বে। চিংগাম কা চাঙ্গুল সে বাসনা ইয়াম পসিবল, বলে তো ইয়াম পসিবল। ওকে, তোমার মাথার মধ্যে ডাব ফালানো দরকার। অনেকে এ লিখছো, আমি এত কষ্ট করে বাড়াচ্ছি তারপরে লিখছো। নবাব সিরাজউদ্দৌলার নিকটাত্মীয়দের বিরোধিতার ফলে কোন ঘটনাটি ঘটে? এটা তো সবাই জানো যে নবাব সিরাজউদ্দৌলা, তোমরা জানো তার খালা ঘসিটি বেগম, তারপরে মীর জাফর আলী খান সহ রাজবল্লভ, রায়দুর্লভ, তারা সবাই তার বিরুদ্ধে কি করেছে? তার বিরুদ্ধে কি করেছে? তার বিরুদ্ধে কি ইংরেজদেরকে সাহায্য করেছে। ওকে, সো এটা কি দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন হয়? ইংরেজদের শক্তি বৃদ্ধি পায়, বাংলায় দুর্ভিক্ষ হয়, অনুগত জমিদার শ্রেণীর উদ্ভব হয়। কি হয়? ইংরেজদের শক্তি বৃদ্ধি হয়, কারণ ইংরেজরা তখনও একদম ছোট্ট একটা পরিসরে ছিল। হ্যাঁ, তো ছোট্ট একটা পরিসরে ছিল। কিন্তু তোমরা কি জানো এই সিরাজউদ্দৌলাকে হারানোর পরেই কিন্তু একটা এই বাংলা একটা খুব খারাপ একটা বিষয় হয়ে যায়। কি হয়? দ্বৈত শাসন হয়, দুর্ভিক্ষ হয়, তাই না? মানুষ মানুষকে খেয়ে ফেলে, এরকম একটা অবস্থা ছিল। তো তোমরা জানো যে এই নবাব সিরাজউদ্দৌলাকে হারানোর পর দিয়ে কি হয়? দ্বৈত শাসন ব্যবস্থার উদ্ভব হয়। ওকে, সো আমরা 2 নম্বর অধ্যায়ে যাওয়ার আগে তোমাদেরকে আমি জাস্ট আরেকটা হিস্টোরিক্যাল জিনিস একটা কমেন্ট করে দিচ্ছি। সবাই এটা একটু মনে রাখবা। আমরা যদি দেখি, সবাই একটু কষ্ট করে এটা মনে রাখবা। ওকে, 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 একটু সাদা সাদা লাগতেছে আমাকেও। ওকে, সো তোমাদের একটা ইতিহাস মনে রাখার জন্য একটা আমি ছক লিখে দিচ্ছি। বাংলায় যে মুসলিম শাসন আমরা যদি দেখি, ওকে, এটা হচ্ছে তোমাদের লিখে দিচ্ছি মুসলিম শাসন। মুসলিম শাসন। ওকে, মুসলিম শাসনের মধ্যে আমরা যদি দেখি বাংলায়ও হয়েছে, এটা মনে রাখবা। বাংলাতে হয়েছে, আবার দিল্লিতে হয়েছে। দিল্লিতে হয়েছে। তো বাংলায় মুসলিম শাসনটা কিভাবে মনে রাখবা? বাংলায় মুসলিম শাসনের ক্ষেত্রে আমরা যদি দেখি সুলতানি আমল, স্বাধীন সুলতানি আমল, মুঘল আমল, সুলতানি আমল হয়েছে। সুলতানি আমল, আমরা যদি দেখি সুলতানি আমল। ওকে, সুলতানি আমল, সুলতানি। ও, লেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না? আসলে তো বোঝা যাচ্ছে না। ওকে, দাঁড়া, ওয়েট, কালার পরিবর্তন করে দিব। এবার বোঝা যাচ্ছে? আমি বুঝতেছি না, তাক, এটার দরকার নাই। ওকে, ব্ল্যাকই নেই। ওকে, সো যাও। সো যেটা বোঝাইতে চাইলাম, এখন এখন বোঝা যাচ্ছে? ওকে, সো আমরা যদি দেখি বাংলার যে শাসনগুলো, আমরা প্রথম কি দেখব? একটু চেঞ্জ করে নিই। প্রথম হচ্ছে প্রাচীন যুগ। প্রাচীন যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, মধ্যযুগ, আর হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগে আমরা কি পড়ছি? আধুনিক যুগে আমরা ইংরেজ আমল পড়ছি, তাই না? এই ইংরেজ আমল, ইংরেজ আমল, সো ইংরেজ আমল, ইংরেজ আমলটা পড়ছি, তাই না? সো আমরা কিন্তু এটা পড়েছি। তো ইতিহাসকে 3 ভাগে ভাগ করা যায়। ওকে, সো আমরা যদি দেখি, এবার আসি 2 নম্বরে ঔপনিবেশিক যুগে, ইংরেজ আমলটাই ঔপনিবেশিক যুগে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। সো তোমরা কি একটা মানুষকে দেখাবো তোমাদেরকে যে কিনা হচ্ছে তোমার বৃত্তি পরীক্ষায় অসাধারণ রেজাল্ট করছিল? ভাই আসবেন নাকি? ওকে, যাই হোক, নো ওয়ারিস। 8 এর বৃত্তি পরীক্ষার ক্লাস, আপনি একটু অনুপ্রেরণা দিয়ে যান ওদেরকে। হ্যাঁ, 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 ওকে, যাই হোক, দেখাই যায় ভাই, আপনি একটু চেহারা দেখাই যান, ওরা একটু দেখুক। পরে ফেলবেন, সমস্যা জাস্ট এমইউ পেবে। ওকে, সো দেখো, আমার সামনে তোমাদের একজন বড় ভাই আছে, উনি বুয়েট থেকে পড়াশোনা করতে, বুঝছো? বুয়েট এরা কি আমাকে চিনে? চিনবে ভাই, এরা ও ক্লাস 8 তো। ক্লাস 8। হ্যাঁ, অবশ্যই চিনবে, হ্যাঁ, চিনবে না কেন? তো এই ভাই কিন্তু বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছেন, এবং তৎকালীন প্রধানমন্ত্রী ভাইকে হচ্ছে একটা শুভেচ্ছা স্মারক না, দিয়েছিল। এটা হচ্ছে কি, আমি একটু বৃত্তি পরীক্ষার গল্পটা, তুমি কি বৃত্তির ক্লাস হ্যাঁ, নিচ্ছ? বৃত্তির ক্লাস, আমি ছোট্ট করে একটু বলে যাই। আমি আসলে দুইবারই ক্লাস 5 এবং 8 এ দুইবারই ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছিলাম। সবাই এবং অভিনন্দন জানাই, কংগ্রাচুলেশনস।
আসলে ক্লাস 8-এ যে আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পাবো এটা মোটামুটি এক্সপেক্টেড ছিল। হুম। আমারও খুব কনফিডেন্স ছিল যে পাবোই। হুম। পাইছিও। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে ক্লাস 5 এর বৃত্তির ঘটনাটা একটু শেয়ার করি। আসলে আমি 5 এ খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না। ক্লাসের মাঝামাঝি বা শেষের দিকে স্টুডেন্ট ছিলাম। সো আমার উপরে টিচাররাও খুব একটা আস্থা করতো না। কেউই করতো না। আমি নিজেও করতাম না। সো আমার আসলে 5 এ বৃত্তি পরীক্ষা দেওয়ারই কোনো ইচ্ছা ছিল না। প্রত্যেক বছর বার্ষিক পরীক্ষার শেষে তো একটা গ্যাপ থাকে। হুম। সো এই গ্যাপে আমরা হচ্ছে মামার বাড়িতে বেড়াতে যেতাম। সো দেখা যেত যে আমার 5 এর বার্ষিক পরীক্ষা শেষে আমি মাকে বলছি যে এই বৃত্তি পরীক্ষা দিয়ে আসলে কোনো লাভ নাই। তাহলে চলো আমরা ঘুরে আসি। তো আমার মাই আসলে জোর করে পরীক্ষাটা দেওয়ায়। জোর করে বুঝছো? এখন পরীক্ষাটা যখন দিতেই হবে তখন আমি কিছুদিন পড়ালেখাও করছিলাম। পড়ালেখা করার পর বৃত্তি পরীক্ষা দিলাম। তো বৃত্তি পরীক্ষার মাস 3 এক পরে হয়তো রেজাল্ট দিবে। হুম। তো যেদিন রেজাল্ট দিবে সেদিন হচ্ছে সব স্টুডেন্টরা আমার ক্লাসের ক্লাস ফ্রেন্ডরা হচ্ছে টিচারদের কাছে খুব দোয়া-টোয়া নিচ্ছে যে টিচার দোয়া করবেন, আজকে বৃত্তির রেজাল্ট হবে। হ্যাঁ, সবাই খুব টেনসড আরকি। তো আমি কোনো টেনশনের মধ্যেই নেই। কারণ আমি তো জানি আসলে এটা নিয়ে আমার কোনো এক্সপেকটেশনই নেই। কিন্তু দেখা গেল যে হচ্ছে আমার বাসায় একজন স্যার পড়াইতেন 5 এ। তো স্যার হঠাৎ করে দুপুরবেলা আসছে বাসায় এসে বলছে, "শোনো তুমি তো হচ্ছে ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছো।" আমি ভাবছি যে স্যার আসলে কি ভুলভাল দেখছে মনে হয়। তো দেখে মানে স্যার আসলে কি বুঝে নিজেই দেখতে গেছে রেজাল্টটা। আমার তো দেখার কোনো আগ্রহই নাই। তো আমার কিন্তু কোনো টেনশনও নাই। তো স্যার দেখছে, দেখে এসে স্যার খুবই খুশি এবং এসে আমাকে বলছে যে, "তুমি ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছো।" আমি আসলে বিশ্বাসই করিনি। পরে স্যারের কথা আমি নিজেই দেখতে গেছি যে দেখি আসলেই সত্যি ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছি। হ্যাঁ, 5 এ ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়ার পরে আমার লাইফের স্টোরিটা পুরাটাই চেঞ্জ হয়ে গেছে রায়হান। মানে আমি আসলে মানে 6 এ আমি খুবই অনায়াসেই ভালো রেজাল্ট করতাম। 5 এ যেমন আমি খুবই স্ট্রাগল করতাম। বাট 6 এ 7 এ 8 এ আমি অনায়াসে খুব ভালো রেজাল্ট করতাম। খুব একটা পড়াও লাগতো না, এফোর্টও দেওয়া লাগতো না। মানে ওইটা আমাকে খুবই মানে কনফিডেন্স দিয়েছিল আরকি। ভাই ওরা যদি বৃত্তি পায় ওদের হ্যাঁ। লাইফে কি চেঞ্জ আসবে কি মনে হয়? এটা আসলে এই যে বললাম 5 এ বৃত্তি পাওয়ার পরে 6 থেকে 10 হুম। আমার আসলে খুবই স্মুথ গেছে। আমার আসলে এটা নিয়ে কখনোই টেনশন করতে হয় নাই যে পরীক্ষায় ভালো করতে হবে। আমি জানি যে এমনিই অটোমেটিক ভালো হবে। হুম। বাট 5 এ কিন্তু আমি প্রচন্ড স্ট্রাগল করছি। Struggle. 3, 4, 2, 3, 4, 5 আমি কিন্তু পিছনের দিকের বা মাঝামাঝির দিকে স্টুডেন্ট ছিলাম। সো এটা আমার জন্য একটা টনিক হিসেবে কাজ করছিল। আর 5 এ বৃত্তি পাওয়ার পরে তৎকালীন প্রধানমন্ত্রী আমার মানে যারা ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছিল সবাইকে না। হ্যাঁ, জেনারেলে যারা পাইছে তাদেরকে না, ট্যালেন্ট পুলে যারা বৃত্তি পাইছিল তাদেরকে 2টা করে বই পাঠাইছিল। সাথে একটা চিঠি ছিল তার নিজের সাইন করা। তো আমি যে 2টা বই পাইছিলাম তার মধ্যে একটা ছিল রূপকথার বই আর এটা ছিল হচ্ছে চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিস। খুবই বিখ্যাত একটা বই। সো এই 2টা বই আমি তখন বইও পড়তাম অনেক। তো ওই 2টা বইও অনেক পড়ছি আরকি, এখন ভালোই আছে ছিল। না হ্যাঁ, বইগুলো? বইগুলো এখনো আছে। আমার কালেকশনে মোটামুটি সব বই আছে। একদম ছোটবেলার বইগুলো সহ সেরা, আরকি। সেরা। তো So- তোমরাও ইনশাআল্লাহ বৃত্তি হ্যাঁ। পাবা। ওই দোয়া যে করে সবার জান্নাতুল জন্য। মা বলতেছে 50 সেন্টে বৃত্তি পেয়েছে। হ্যাঁ, তোমরাও পাবা। না পাওয়ার কিছু নাই ভাই। যারা চেষ্টা করতেছো ভালো মতো ঠিকঠাক শুরু থেকে যারা ঠিকঠাক পড়ছো বা যারা পরে হইলেও ভালো করে কামব্যাক দেওয়ার জন্য ট্রাই করছো, হ্যাঁ, ওভারকাম করার চেষ্টা করছো, তো তারা অবশ্যই পাবা। আর উপরওয়ালা সবাইকেই তার পরিশ্রম অনুসারে আসলে রিওয়ার্ডটা দিবেন। ভিডিওটা। হ্যাঁ, সো আশা করি ভালো কিছুই হবে। সো Thank you টেনশন ভাই। করো না, পরীক্ষার রেজাল্ট নিয়ে আসলে রায়হান টেনশন করতে নেই। করার কিছু না। পরীক্ষা নিয়েও টেনশন করতে নেই, এটা তুমি নরমালি নাও এবং সিরিয়াস মুডে পড়ালেখা করো, তাহলেই হবে। ঠিক আছে? ওকে, সবার জন্য শুভকামনা। ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ। ভাই চলে যাচ্ছিল ধরেই না তোমাদের একটা মোটিভেশন। ভাই কিন্তু ভাইয়ের গল্পটা কিন্তু অনেক ইন্টারেস্টিং যে তোমরা অনেকেই কিন্তু এখন নার্ভাস আছো, অনেকেই হচ্ছে ভয় আছো পাবো কিনা বৃত্তি, কিন্তু ভাই যেটা বললো তুমি যদি মন দিয়ে চেষ্টা করো, তুমি যদি একটু পরিশ্রম করো তুমি কিন্তু পেয়ে যাবে। ভাই বলছে টিপস দেন, টিপস বলতে তুমি নিজেই সবচেয়ে বড় টিপস। তুমি জাস্ট নিজের মতো করে পড়তে থাকো, হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো আমরা যদি দেখি আমাদের সেকেন্ড অধ্যায় হচ্ছে ঢাকার শহরের প্রত্নতত্ত্ব, নিদর্শন, ঢাকার বাইরের প্রত্ন নিদর্শন, জাদুঘরে সংরক্ষিত প্রত্ন সম্পদ। প্রত্ন সম্পদ মানে কি? প্রত্ন সম্পদ মানে হচ্ছে আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ ধরে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। এই যে আমাদের এই অঞ্চলে আমি তো এসেছি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, আমি তো এসেছি আউল বাউল মাটির দেউল থেকে। তো এই যে এখানে প্রত্ন সম্পদ বলতে বোঝাচ্ছে পুরাকীর্তি, অর্থাৎ যেই জিনিসগুলো বাংলাদেশের পুরনো জিনিস, প্রাচীন জিনিস, এগুলো আমরা জানি। তো এখন আমরা দেখবো আর্মেনিয়ান গির্জা। তোমরা জানো গির্জা মানে কি? খ্রিস্টানদের ধর্মীয় যে প্রার্থনাগার। আর আর্মেনীয়রা একটা গির্জা নির্মাণ করছে পুরান ঢাকার আরমানিটোলাতে এটা অবস্থা। আমি গেছি এখানে, খুবই সুন্দর। এটা কত সালে নির্মিত হয়েছে দেখি কে পারে এটা? কত সালে আর্মেনিয়ান গির্জা নির্মিত হয়েছে? নাহিয়ান নাহিয়ান সঠিক উত্তর, তাহমিদ সঠিক। ওকে, অনেকে সঠিক উত্তর দিচ্ছ, সাব্বাস, সেরা সেরা। ওকে, অনুভা, হুমাইরা, আলিফ একজন ভুল উত্তর দিচ্ছ, তোমার মাথায় ডাব ফেলা বা একদম। ওকে, ভেরি গুড। তো আমরা যদি দেখি এটা হচ্ছে 1757 সালে কি হয়েছে? পলাশীর যুদ্ধ। হ্যাঁ, 1857 সালে কি হয়েছে?
সিপাহী বিপ্লব। 1957 সালে কি হয়েছে? খাগমারি সম্মেলন। তার মানে এই তিনটা খুবই ঐতিহাসিক সাল, কিন্তু এই 1781 সালে কিছু হয়েছে বলে আমার জীবনে আমি শুনি নাই জীবনে কোনোদিন। মানে হইতে পারে 1781 সালে কি হইতে পারে, 1770-80 ওই সময় কে ছিল? লর্ড ডালহৌসি না, লর্ড হেস্টিং কর্নওয়ালিস, ওই সময়টাই ছিল। তার ওই সময় আহামরি তেমন কিছু হয় নাই। তো দেখো এই 1781 সালে কিন্তু ঢাকার মধ্যে তারা একটা গির্জা নির্মাণ করছে, সেটাই হচ্ছে পুরান ঢাকার আরমানি টোলায় অবস্থিত আর্মেনিয়ান গির্জা। তোমরা অবশ্যই সময় পেলে পুরান ঢাকা ঘুরতে যাও, আমার খুব ইচ্ছা, আমি মাঝে মাঝে পুরান ঢাকায় যাই, অবশ্য কাচ্চি খেতে যাই আর কি। যাই হোক, সো 1781 সালে যারা 1781 উত্তর করেছো তাদের উত্তরটি সঠিক উত্তর। আর তোমরা পেয়ে যাচ্ছ ক্যা কসমেটিক্স এর পক্ষ থেকে পরিবেশ বন্ধু গাছটা অবশ্যই তোমাদের নিজেদেরই লাগাইতে হবে, নিজের টাকায়, হ্যাঁ। ওকে, আর বৃত্তি যদি পাও টার্ন বলে, তাহলে তুমি চলে আসো, তোমাকে একটা গাছ গিফট আমি করে দিব। ওকে, কোন স্থাপত্যটি প্রাচীন গ্রিসের ডোরিকৃতি অনুসৃত হয়েছে? প্রাচীন গ্রিসের, এখানে অনেকগুলো আছে, হলিক্রস গির্জা, ডাকেশ্বরী মন্দির, গ্রিক সমাধিসৌধ, আর্মেনিয়ান গির্জা। বলো প্রাচীন গ্রিসের কোন স্থাপত্যটিতে প্রাচীন গ্রিসের ডোরিকৃতি মানে ধরো তোমার স্থাপত্য রীতির অনেকগুলো ধাপ আছে, এই ধাপগুলোর মধ্যে একটা ধাপ হচ্ছে ডোরিকৃতি। ওকে, অনেকে উত্তর করতেছো, অনেকে সঠিক উত্তর করতেছো, এটা হচ্ছে গ্রিক সমাধিসৌধ। বলো গ্রিক সমাধিসৌধ কোথায় অবস্থিত? গ্রিক সমাধিসৌধ কোথায় অবস্থিত দেখি, খালি একটা জানলে হবে না, আরো অনেক কিছু জানতে হবে। তো গ্রিক সমাধিসৌধ কোথায় অবস্থিত দেখি, কে পারে? গ্রিক সমাধিসৌধ, ভেরি গুড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত। টিএসসিতে আমরা আড্ডা দিয়ে গল্প করি, আমি, শাহিদিন ভাই, মুবিন, সৈয়দুর, আমরা সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো আমরা কি টিএসসিতে আড্ডা দিই, টিএসসির একটা প্রান্তে একটা গ্রিক সমাধিসৌধ, খুবই সুন্দর, ছোট্ট একটা জায়গা জুড়ে আছে কিন্তু, হ্যাঁ। আড্ডা আসছে। সো কোনটি উত্তরা গণভবন নামে পরিচিত? উত্তরা গণভবন কোনটা বলো? উত্তরা গণভবন মানে যেটা হচ্ছে, আমরা যদি বলি সেটা কোথায় অবস্থিত আমি বলবো না, চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার সাবস্থির কারুকার্য, অতিদূর অন্ধকারে যে নাবিক হাল ভেঙে হারাইয়াছে দিশা, তাই না? ভেরি, কোথায় এটা? ভেরি গুড। অনেকেই বলতেছে ময়মনসিংহের শশীলাস আমি গেছি, বালিয়াটির জমিদার বাড়ি, তাছাড় জমিদার বাড়ি গেছি, দীঘাপতিয়ার জমিদার বাড়ি না যায় নাই। তো বালিয়াটি আর দীঘাপতিয়া যায় নাই, কিন্তু এই দুইটা নাম আমি তোমাদের কন বানিকা কারুর প্রতি 50-50 অপশন দিচ্ছি, যাও এ ক আর গ বাদ, খ আর ঘ থেকে বলো। ওকে, ভেরি গুড। অনেকেই বলতে হ্যাঁ দীঘাপতিয়ার জমিদার প্রাসাদ, ভেরি গুড, দীঘাপতিয়ার জমিদার প্রাসাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা কোথায় অবস্থিত বলো? নাহিয়ান, ওকে, সঠিক উত্তর। তারপর হচ্ছে মোশারেফ, রাবেয়া, সুমাইয়া, কাউসার, নিশাত, রিক্ত, বাইজিৎ, ওয়াও, সবাই সঠিক উত্তর দিচ্ছে। কাকলি ফার্নিচার, দামে কম মানে ভালো। সো তোমাদেরও দামে কম মানে ভালো না, তোমাদের মানে ভালো, সব দিক দিয়ে ভালো হইতে হবে, বুঝছো? কাকলি, ভালো করে পড়াশোনা করবা। ওকে, সো আমরা যদি দেখি নাটোরে অবস্থিত, আমরা বলছিলাম চুলতার কবেকার অন্ধ, এটা বনলতা সেন, নাটোরের বিখ্যাত বনলতা সেন, তাই না? সো নাটোরে অবস্থিত, ভেরি গুড। নাটোর বনলতা সেন কবিতাটা কার লেখা জানো তোমরা? ওকে, সো পানাম নগরে সুদৃশ্য, এটা কার? এটা উত্তর কি? উত্তর হচ্ছে ঘ, দীঘাপতিয়ার জমিদার প্রাসাদ। পানাম নগরে সুদৃশ্য ইমারতগুলো তৈরি হয়েছে ইউরোপীয় প্রকৌশল রীতিতে মোগল স্থাপত্যকোষের ডোরিকৃতি অনুসরণ করে, কোনটা বলো? আমি পানাম নগরে গিয়েছি কিছুদিন আগে। ওকে, বলো কোনটা? এটার উত্তর হবে কি? পানামনগর মানে কি? বাংলাদেশের একটা নগরী যেখানে 50টা, এখন পর্যন্ত 52টা বিল্ডিং আছে, যে বিল্ডিংটা হচ্ছে তোমার তোমার বিল্ডিং গুলা খুবই নড়বড়ে এখনো। আমি ওইখানে গিয়ে ছবি তুলছি, দেখাইতে পারবো হয়তোবা। সো তোমরা এই পানামনগরে গিয়েছি, এখানে একটা সময় বাণিজ্য কেন্দ্র ছিল, কিন্তু একটা সময় এখন এটা পুরাকীর্তি, মানে খুবই ধসে পড়েছে, ভেঙে পড়েছে, এরকম খুবই সুন্দর জায়গা, পুরোনো বিল্ডিং গুলো আছে আর কি। কোনটা সঠিক উত্তর কোনটা? তো দেখি, সঠিক হচ্ছে 1 ও 2, ইউরোপীয় প্রকৌশল রীতি এবং মুঘল স্থাপত্য রীতি অনুসরণ করা হয়েছে। সো ইউরোপীয় প্রকৌশল রীতি এবং মুঘল স্থাপত্য রীতি, যারা উত্তর করছে রাইট। ডোরিকৃতি না, ডোরিকৃতি হচ্ছে গ্রিক সমাধিসৌধ। এবার হচ্ছে পানামনগর কোথায় অবস্থিত দেখি, কে পারো? পানামনগর কোথায় অবস্থিত? পানামনগর বাংলার প্রাচীন রাজধানী ছিল, সেখানে ইশাখা বারুবুয়াদের একজন সেখানে ছিল, বাংলার অনেক বছর ধরে এখানে ছিল সেখানে রাজধানী। সোনারগাঁও, ভেরি গুড। সোনারগাঁও কে বলেছে? হ্যাঁ, আফরিন, সাব্বাস। ওকে, সো সোনারগাঁয়ে ছিল।
সোনারগাঁয়ে একটা তোমার এখানে পানামনগর ছিল। ওকে, আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত? আহসান মঞ্জিল তোমরা জানো ঢাকার নবাব পরিবারের যে বিল্ডিং সেটা বলে আহসান মঞ্জিল। সে আহসান মঞ্জিল কোথায়, কোন নদীর তীরে অবস্থিত? আহসান মঞ্জিল যেটি 1901 সালে আহসান মঞ্জিলের বাংলাদেশের প্রথম, এই অঞ্চলের প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে। আমরা যদি দেখি বাংলাদেশের প্রথম কোথায় বৈদ্যুতিক বাতি জ্বলে? আহসান মঞ্জিলে। কত সালে? 1901 সালে। এটা মাথায় রাখবা, পরীক্ষা আসতে পারে, শুধু যে পরীক্ষায় আসতে পারে এগুলা। কোন নদী তীরে? ভেরি গুড। ওকে, একটা সময়, হ্যাঁ ভেরি গুড, অনেকেই লিখছো। আহনাফ, ওকে, ইফাত, কোহিনুর, শাহনেওয়াজ, ওকে, রাহুল, মোর্তাজা, আমিনা, সিদ্ধার্থ। ওকে, সো আমরা যদি দেখি বুড়িগঙ্গা নদীর তীরে। কোন নদীর তীরে? বুড়িগঙ্গা নদীর তীরে। ওকে, আমরা যদি কোন স্থাপত্যটিতে প্রাচীন গ্রিসের ডোরিকৃতি, আমরা যেটা জানি, এটার দরকার নাই, এটা হচ্ছে গ্রিক সমাধিসৌধ। ওকে, এবার দেখি কোন আমলে সোনারগাঁও বাংলার রাজধানী ছিল? বলো। আমি কিন্তু একটু আগে বললাম কোন আমলে সোনারগাঁ, এই যে সোনারগাঁ, নারায়ণগঞ্জের সোনারগাঁ, কিছুদিন আগে গিয়েছিলাম, সোনারগাঁ, সর্দার বাড়ি, তারপর হচ্ছে পানামনগর, কোন আমলে? 7 নম্বর উত্তর লিখো। সুলতানি আমল, পাল আমল, ইংরেজ, মুঘল। খুবই ইম্পর্টেন্ট। সোনারগাঁ, ভেরি গুড, সবাই সঠিক উত্তর। অনুভা, হুমাইরা, মুগ্ধ, জান্নাত, লামিয়া, স্পন্দন, ওকে, রাইট পারসন, তিথি, শামিমা, মোর্তাজা, সবাই সঠিক উত্তর। এটা হচ্ছে আমরা যদি দেখি, এটা হচ্ছে সুলতানি আমলে। সুলতানি আমল কোনটা? সুলতানি আমল বলা হয় 1338 থেকে 1538। 1538, তাহলে সুলতানি আমল কত ছিল? 1338 থেকে 1538। 1338 থেকে 1538। প্রত্ন সম্পদ বলতে কি বোঝায়? পুরনো স্থাপত্য শিল্পকর্ম, প্রাচীন আমলে মুদ্রা, বিশ্বাস ও সংস্কার। বলো কোনটা বোঝায়? পুরনো প্রত্ন সম্পদ, প্রত্নতাত্ত্বিক সম্পদ বলতে কি বোঝাচ্ছে? ইন্টারেস্টিং, কিন্তু ইন্টারেস্টিং, সবাই উত্তর করো। প্রত্ন সম্পদ মানে কি? প্রাচীন বিশ্বাস ও সংস্কার, প্রাচীন আমলের মুদ্রা, পুরনো স্থাপত্য শিল্পকর্ম। একদম ইজি, এটা একটু বুঝলে কিন্তু ইজি। ওকে, সেটা হচ্ছে আমরা যদি দেখি 1 আর 2, এটা হচ্ছে 1 আর 2, 1 আর 2, পুরনো স্থাপত্য শিল্প এবং প্রাচীন আমলের মুদ্রা। ওকে, সো এবার তোমাদের কিছু পুল কোশ্চেন দিব। যারা অ্যাপে ক্লাস করতেছো তাদের জন্য কিছু পুল কোশ্চেন আমরা দিতে চাই। আমরা যদি কিছু পুল কোশ্চেন দিতে চাই তাহলে কিভাবে দিব? ওকে, তোমাদের জন্য কিছু পুল কোশ্চেন দিতে চাই আমরা। পুল কোশ্চেন দিতে চাই কিছু। ওকে, দেখো এটা সবাই তোমরা জানো। ওকে, বারো ভূঁইয়াদের নেতা কে ছিল? ওকে, অনেকে এটা জানো। ঈশা খা, মুসা খা, ইসলাম খা, বখতিয়ার খিলজি, মানসিংহ। ইসলাম খা, ঈশা খা, বখতিয়ার খিলজি, মানসিংহ। ওকে, দিয়ে দেন। তোমরা যারা অ্যাপে উত্তর করতেছো করো, তোমাদের সময় হচ্ছে 30 সেকেন্ড। তোমরা 30 সেকেন্ডের মধ্যে উত্তর করবা। একদম সহজ প্রশ্ন। বারো ভূঁইয়া কারা? পরীক্ষা অনেক সময় বলে বারো ভূঁইয়া কারা। বারো ভূঁইয়া হচ্ছে, ধরো মুঘলরা যখন, যারা হচ্ছে মুঘল ছিল, মুঘলরা যখন পুরা ইউরোপের মধ্যে, ইউরোপ না, পুরা ভারতবর্ষে শাসন করত, তখন হচ্ছে এই ভারতবর্ষের মধ্যে বাংলা অঞ্চলটা, ওই সময় যে বাংলা অঞ্চল কি হয়েছে, তারা স্বাধীনভাবে, বাংলার কিছু নবাব, তারা স্বাধীনভাবে এই অঞ্চলটাকে শাসন করতে থাকে। এই স্বাধীন নবাবদের বলা হয়, বাংলার স্বাধীন নবাবদের, মুঘল শাসনের বিরুদ্ধে এক হওয়া বাংলার স্বাধীন নবাবদের বলা হয় বারো ভূঁইয়া। এমন না যে 12 জন ভূঁইয়া ছিল, তাই না? 12 জন ভূঁইয়া না, বাংলার তখনকার সময় আমরা যদি দেখি স্বাধীন নবাবদের কি বলা হয়? বারো ভূঁইয়া বলা হয়। তো আশা করি পুল কোশ্চেন তোমরা দিয়ে গেছো। আমরা আর পুল কোশ্চেন দিচ্ছি না, এখন এরপরটা দিতে পারি, হয়তো অফ করে দিই। ওকে, তো প্রথম হয়েছে, বাহ, অনেক উত্তর করেছে। প্রথম হয়েছে সন্দীপ, কংগ্রাচুলেশনস। তারপর হচ্ছে মুনায়েম সেকেন্ড, সিরাতুল মুস্তাকিম থার্ড, নওশিন ফোর্থ, সাহসী জামিল ফিফথ। আর কয়েকজন দেখি। তারপর হচ্ছে জায়ান সিক্সথ, আবির সেভেন্থ, ওয়াহিদ 8, সিদ্ধার্থ 9th, রুদ্র 10th। ওকে, 10 জনই পড়বো। ওকে, তো ঈশা খা ছিল
বাহাদুর শাহ পার্কের সাথে কোন সংগ্রামের স্মৃতি জড়িত আছে? বাহাদুর শাহ পার্কের সাথে কোন সংগ্রামের স্মৃতি? এটা পুল কোশ্চেন দিচ্ছি। ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নাম, ঢাকার নবাব আব্দুল গনির নাম। ঢাকার যে নবাব বংশের প্রতিষ্ঠা ছিল আব্দুল গনি। আর সিপাহী বিদ্রোহ স্মৃতি বাহাদুর শাহ, তোমরা এটা তো জানার কথা। ওকে, এটা তো জানার কথা। সবাই উত্তর করো। কোশ্চেন লঞ্চ হয়েছে, সবাই উত্তর করো। হাউ মাচ? অনলি দিয়ে দেন, 7টা বন্ধ দিয়ে দেন। ওকে, হ্যাঁ, সো সবাই উত্তর করো। আজকে আমরা এমসিকিউ পড়বো খালি। ওকে, দেখি আমরা পোল এন্ড করে দিচ্ছি। সবার আগে প্রথম হয়েছে নওশিন, সেকেন্ড হচ্ছে সিদ্ধার্থ, থার্ড হচ্ছে ওয়াসিফ, ফোর্থ হচ্ছে নাজমুল, ফিফথ হচ্ছে সাইয়ারা, তারপর হচ্ছে সিক্স হচ্ছে আলামিন, 7 সৌমিত্র, 8 সাইফ, 9 হচ্ছে পুতুল, 10 হচ্ছে নাদিয়া। ওকে, আমরা যদি দেখি এটা উত্তর কি, সঠিক উত্তর হচ্ছে ঢাকার আব্দুল গনির নাম, হ্যাঁ, 3 জনের নামই জড়িত বাহাদুর শাহ পার্কের সাথে। ওকে, সো আমরা যদি দেখি, সো তারপর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের আমরা যদি দেখি, মুক্তিযুদ্ধের আমরা এটা সবটা জানি, মুক্তিযুদ্ধের সবকিছু আমরা দেখবো, যে সশস্ত্র বাহিনী পটভূমি, তারপর হচ্ছে এটা যেহেতু এটা ভাষা আমরা জানি, এটা ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ। 25শে মার্চটা খুব ইম্পর্টেন্ট, স্বাধীনতার ঘোষণা। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের প্রস্তুতি, মুজিবনগর সরকার 10 এপ্রিল, শপথ গ্রহণ 17 এপ্রিল। তারপরে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, তারপর যৌথ বাহিনীর নেতৃত্বে কমান্ড হয়েছে, গণহত্যা, নির্যাতন হয়েছে। মুক্তিযুদ্ধে অনেকগুলো ফোর্স ছিল, যেমন গঠনের ব্রিগেড ফোর্স, 3টা ব্রিগেড ফোর্স ছিল, নিয়মিত বাহিনী, অনিয়মিত বাহিনী ছিল। এই জিনিসগুলো আমরা এখন দেখবো। ওকে, সো দেখো, পহেলা কয়টা দেওয়া হয়েছে? এনাফ, আর লাগবে না। হ্যাঁ, আপনি এটা মেইন ইয়া করেন, নিয়ে আসেন। ওকে, সো আমরা যদি দেখি পহেলা মার্চের কত তারিখে থেকে অসহযোগ আন্দোলন শুরু হয়? সবাই কমেন্ট করে জানো, মার্চের কত তারিখ থেকে অসহযোগ আন্দোলন শুরু? অসহযোগ মানে কি? ধরো আমরা যে 1970 সালে নির্বাচনে আমরা কি করেছি, 1970 সালে নির্বাচনে আমরা হচ্ছে জয়লাভ করেছি, কিন্তু আমাদেরকে তারা হচ্ছে দেয় নাই। হ্যাঁ, তারা হচ্ছে আমাদেরকে কোনো ভাবে আমাদের হচ্ছে তারা কথা শুনে নাই, তারা আমাদেরকে কোনোভাবেই কিছু দেয় নাই। সে কারণে আমরা বলছি, আমাদের যদি হাতে যদি ক্ষমতা হস্তান্তর না হয়, আমরা কঠিন আন্দোলনের ডাক দিব, অসহযোগ, আমরা তোমাদের 1 পয়সাও দিব না, আমরা তোমাদের রুখে দাঁড়াবো, আমরা তোমাদের বিরুদ্ধে আমরা আন্দোলন নামবো, সংগ্রাম করব, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। তো অনেকে সঠিক উত্তর দিচ্ছ। ওকে, সঠিক উত্তর 3 তারিখ থেকে। তাহলে অসহযোগ আন্দোলন শুরু হয় কত তারিখ থেকে? 3রা মার্চ থেকে। তাহলে 3রা মার্চ থেকে আমরা যদি দেখি কি হয়, 3রা মার্চ থেকে অসহযোগ আন্দোলন শুরু হয়। ওকে, বঙ্গবন্ধু ভুট্টো ইয়াহিয়া কোথায় আলোচনায় বসেন? কোথায় বসেন বলো? তিনি কি ইসলামাবাদে বসছে, না হচ্ছে ঢাকায় বসছে, না হচ্ছে করাচি, না হচ্ছে লাহোর? ওকে, তোমরা কি জানো হ্যাঁ, কোথায় বসে? ভেরি গুড, ঢাকায়। তোমরা জানো ঢাকাতে বসছে, ঢাকা গণমঞ্চে ঢাকাতে বসছে, ঢাকাতে। কিন্তু লাহোর প্রস্তাব কত সালে হয়েছে জানো? লাহোর প্রস্তাব কোথায় হয়েছে? লাহোরে। লাহোর প্রস্তাব কত সালে জানো? ওকে, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র স্থাপিত হয় কোথায়? স্বাধীন বাংলা মানে কি? যখনই দেশ স্বাধীন করার জন্য তখনকার সময় মুক্তিযোদ্ধারা যুদ্ধ করত, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, তাই না? তো এরকম বিভিন্ন গান তাদের হচ্ছে কি দিত, তাদেরকে অনুপ্রাণিত করতো। হ্যাঁ, ভেরি গুড, অনেকে লিখছে 1940 সালে লাহোর প্রস্তাব হয়েছে। তো স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র স্থাপিত হয় কোথায়? এটা কি কোথায় স্থাপিত? সম্প্রচার কেন্দ্র, চট্টগ্রাম সম্প্রচার কেন্দ্র, আকাশবাণী সম্প্রচার কেন্দ্র, কালুরঘাট সম্প্রচার কেন্দ্র, কোথায়? 3 নম্বর, 3 নম্বর, দেখি কে পারে। অনেকে উত্তর করতেছো। ওকে, সো স্বাধীন বাংলা সম্প্রচার কেন্দ্র হচ্ছে চট্টগ্রামের কালুরঘাট থেকে, কিন্তু স্বাধীন বাংলা সম্প্রচার কেন্দ্র স্থাপিত হয় চট্টগ্রামের কালুরঘাটে। ওকে, মুজিবনগর সরকারের সব সদস্যদের শপথ বাক্য পাঠ করান কে? তোমরা জানো 10 এপ্রিল বাংলাদেশকে স্বাধীন করার উদ্দেশ্যে, হ্যাঁ, আমরা যদি দেখি তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটা স্বাধীন একটা সরকার গঠন করা হয়, যেটা মেহেরপুরে শপথ গ্রহণ করে, মেহেরপুরে বৈদ্যনাথতলা, তখন এটা আবার নাম চেঞ্জ করে মুজিবনগর হয়েছে। তো এই যে এই শপথ গ্রহণ যে অনুষ্ঠানটা কে পরিচালনা করেন? সৌমিত্র, রেহান, তাসনিম, হৃদিকা, মাইশা, আবির, অহনা। হ্যাঁ, অহনা সঠিক উত্তর।
ওকে, অনেকেই ভুল উত্তর দিচ্ছ, যেমন মহাদেব, তোমার মাথায় ডাব ফালাবো। রাবেয়া তোমার, হ্যাঁ মহাদেব, ও না মহাদেব তো 3-এর দিয়ে দিচ্ছ, ঠিক আছে 3-এরটা হয়েছে। 4 নাম্বার উত্তর করো, 4 নাম্বার। ওকে, 4 নাম্বার হচ্ছে, আর কে লিখছে ঘ। ওকে, সো অধ্যাপক ইউসুফ আলী, অধ্যাপক ইউসুফ আলী হচ্ছে, তিনি হচ্ছে কি করেন, এই শপথ বাক্য পরিচালনা করেন। তাহলে শপথ বাক্য পরিচালনা করেন অধ্যাপক এম ইউসুফ আলী। ওকে, সো আমরা যদি দেখি, ওকে, সো বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় 1971 সালের কত তারিখে? তোমরা জানো, তখন আমরা একটা স্বাধীন বাংলাদেশ চেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আল্লামা ইকবাল হলের 116 নম্বর কক্ষে শিবনারায়ণ দাস, তখন হচ্ছে তিনি একটা কি করেছে, তিনি একটা পতাকার ডিজাইন করেছে, যে পতাকার মধ্যে লেখা ছিল একটা মানচিত্র, একটা ভিতরে বুকের মধ্যে একটা মানচিত্র ছিল, মানচিত্র খচিত একটা পতাকা ছিল। তো এটা কত তারিখে উড্ডয়ন করা হয়? 5-এর ক, 5-এর খ, অনেকেই বলতেছে। তো আমরা যদি দেখি, আরিফা, সাজিদা, রামিসা, সাদিকা, ওকে, ওকে, আহনাফ, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড, ভেরি গুড। যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছ অনেকেই চলে যাচ্ছে, আমি জানি না কেন চলে যাচ্ছে, বাট বৃত্তি পরীক্ষার জন্য তোমাকে খাটতে হবে, পড়াশোনা করতে হবে, এই জিনিসগুলো লাগবে তোমাদের, তোমাদের এই জিনিসগুলো লাগবে তো। তো কি ধরনের প্রশ্ন আসবে? আমরা বিগত কয়েক বছরের, তোমার বৃত্তি পরীক্ষাতে এই বছরই প্রথম কঠিন কঠিন যত প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়ে, মোটামুটি কঠিন কঠিন প্রশ্নগুলোকে তোমাদেরকে দিয়ে সলভ করাচ্ছি, এগুলো সলভ করতে থাকো। ওকে, ভেরি গুড। এটা হচ্ছে, আমরা যদি দেখি যে 1971 সালে কত তারিখে, আমরা 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে, তো এই কলা ভবনের সামনে আমরা, ডাকসু ভবন ছিল, আমরা এখানে চা সিঙ্গারা খেয়েছি, অনেক কিছু খেয়েছি। সো ইন্টারেস্টিং, মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ওই জায়গাটার সামনে গেলে মনে হতো যে এখানে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন হয়েছে। ওকে, তোমরা কে কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও? হাত উঁচা করো। ওকে, ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে কোনটি স্বীকৃতি পায়? হ্যাঁ, কোনটি ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ, হ্যাঁ, একটা বিখ্যাত ভাষণকে স্বীকৃতি দেওয়া হয়, তোমরা জানো। ভাষণটার নাম হচ্ছে, তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, গণসমুদ্রে লাগিল ধোলা, সকল দোয়ার খোলা, কেরোতে তাহার বজ্রকণ্ঠ, কেরোতে তাহার বাণী, কবি শোনালেন তার অমর কবিতা খানি। ওকে, কি 7ই মার্চের ভাষণ। যারা যারা 7ই মার্চের ভাষণ উত্তর দিয়েছো তাদের উত্তরটি সঠিক। অপারেশন সার্চলাইট সংগঠিত হয়েছিল কোন তারিখে? কোন তারিখে হয়েছিল অপারেশন সার্চলাইট? পাকিস্তানি বাহিনীরা আমাদের উপর নৃশংসভাবে আক্রমণ চালায়। অপারেশন সার্চলাইট, এটার একটা নাম আছে অপারেশন ব্লিটজ। এটাও অনেকে বলে, অপারেশন ব্লিটজ তো বলে। এটা দরকার নাই, তোমাদের এত কঠিন দিবে না, সহজ উত্তর দিবি, তাও লিখে দিই, দরকার নাই। তো তোমরা তোমরা তো ছোট মানুষ, কঠিন উত্তর দিবে। অপারেশন ব্লিটজ তো বলা হয় এটাকে। ওকে, আমরা যদি দেখি অপারেশন সার্চলাইট কত তারিখে সংগঠিত হয়েছিল? অপারেশন সার্চলাইট কত তারিখে সংগঠিত হয়েছে? ওকে, ঘ ঘ ঘ ঘ 25শে মার্চ। সাব্বাস সাব্বাস, এই যে সবাই বৃত্তি পাবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একজন বলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ভাইয়া ইস্ট ওয়েস্ট, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রাইভেট বাবা, এটা এমনিতেই পড়তে পারো, নো ওয়ারিস। সাব্বাস, সেরা, আরে জোস, সবাই বাড়তেছে, এই ক্লাসে সবাই বৃত্তি পাবা ইনশাআল্লাহ। লিখে রাখো যে তোমরা যদি এখন থেকে প্রতিদিন 7-8 ঘন্টা করে পড়ো, তোমরা বৃত্তি পাবা, লিখে রাখো। রায়হান ভাইয়া বলছে এখন থেকে প্রত্যেকদিন 8 ঘন্টা করে পড়লে বৃত্তি পাবো, লিখে রাখো 8 ঘন্টা। আজকে থেকে 8 থেকে 10 ঘন্টা পড়বা, বৃত্তি নিশ্চিত ইনশাআল্লাহ। 8 থেকে 10 ঘন্টা মোবাইলহীন, একদম পড়াশোনা মনোযোগ 100% মনোযোগ সহকারে পড়বা, তাহলে যারা বৃত্তি দিতে যাচ্ছ তারা বৃত্তি পেয়ে যেতে পারো, পাবা ইনশাল্লাহ। ওকে, সো 25শে মার্চ উত্তর হচ্ছে ডি। ও আমি একটা ইয়ে করিনি। ওকে, এটা 2রা মার্চ, এটা 7ই মার্চ, এটা 25শে মার্চ। ওকে, মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? এটা অনেকেই জানো, অর্থমন্ত্রী। টাকা টেকা, তুমি উইরা উইরা আসো, সো টাকা, টাকা নিয়ে কে ডিল করতো? ওকে, মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? আমার অনেক ঠান্ডা লাগতেছে, কিন্তু ঠান্ডা তো বুড়া হয়ে যাবে, তাই না? তোমাদের ঠান্ডা, তোমাদের কিন্তু ঠান্ডা পড়ছে। ওকে, ভেরি গুড। এটা হচ্ছে এম মনসুর আলী। যারা যারা এম মনসুর আলী উত্তর দিয়েছো তাদের উত্তরটা সঠিক। এম মনসুর আলী, তোমরা, তোমাদের কি ঠান্ডা আছে? ওকে, একটা রুটিন করে দিব, এই যে 8 ঘন্টা পড়বা, যখন যখন মনে হয় 8 ঘন্টা পড়বা। ওকে, সো এম মনসুর আলী। তারপরে আমরা বাংলাদেশের অর্থনীতি, অর্থনীতি থেকে প্রশ্ন আসে, মোট দেশীয় উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, মাথাপিছু আয়, বাংলাদেশের মানব সম্পদ, মানব উন্নয়ন সূচক, তারপরে বাংলাদেশের উন্নয়নশীল দেশ, প্রবাসী আয়, অর্থনীতি, বিদেশিদের কর্মরত রেমিটেন্সের। অনেক শীত, তাই না?
ওকে, তো আমরা যদি দেখি, বলো জিডিপি কি? জিডিপি কি? জিডিপি কি? এটা কি? মোট জাতীয় উৎপাদন, মাথাপিছু আয়, মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, জিডিপি। জিডিপি, জিডিপি মানে কি? জিডিপি মানে কি? ওকে, জিডিপি মানে হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। আমরা যদি দেখি গ্রোস, জি দিয়ে হচ্ছে গ্রোস, গ্রোস ডোমেস্টিক, ডোমেস্টিক মানে হচ্ছে দেশীয়, ডোমেস্টিক প্রোডাক্ট। ডোমেস্টিক অর্থাৎ একটা দেশে, ধরো এক বছরে বাংলাদেশের, ধরো এই 1,47,570 বর্গ কিলোমিটারের মধ্যে যে, হ্যাঁ রাত জেগে, হ্যাঁ রাত জেগে পড়তে পারো, আমিও রাত জেগে পড়ার প্রিফার করি, আমি অনেক সময় রাত জেগে পড়ি, আবার সকালেও পড়লে ভালো হয়। রুটিন আমি একটা দেখাই দিব, শেষ পর্যন্ত থাকো, আমি একটা রুটিনের বন্দোবস্ত করে দিব। ওকে, আমার একটু একটু শীত লাগতেছে। সবাই পারতেছো? ওকে, মোট দেশজ উৎপাদন, তাহলে আমরা যদি দেখি, তাহলে এখানে কি হবে? মোট দেশজ উৎপাদন, তাই না? মোট দেশজ উৎপাদন, মোট দেশজ উৎপাদন মানে কি? এই এই বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটারের মধ্যে একটা বছরে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপন্ন হবে তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় মোট দেশজ উৎপাদন বা জিডিপি। ওকে, এবার 2 নম্বর হচ্ছে জিএনপি। জিএনপি এর পূর্ণরূপ কি বলো? এটা সঠিক উত্তর হয়েছে, আমরা যারা যারা উত্তর করছে সি, সি নম্বর উত্তরটা সঠিক উত্তর। সঠিক উত্তরটা কি? সি, মোট দেশজ উৎপাদন, গ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। কোনটা বলো? জিএনপি মানে কি? গ্রোস ন্যাশনাল ইনকাম, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট কি? জিএনপি দিয়ে বোঝায় গ্রোস ন্যাশনাল, ন্যাশনাল গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, তাহলে প্রোডাকশন না, গ্রোস ন্যাশনাল প্রজেক্টও না, গ্রেট ন্যাশনাল প্রোডাক্ট না, অপশন বি। যারা যারা অপশন বি দিছো তাদের উত্তরটা রাইট। তারপর হচ্ছে একটি দেশে অর্থনৈতিক উন্নয়নে কারা সবচেয়ে বেশি অবদান রাখতে পারে? একটা দেশে অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রাখতে পারে কারা? আচ্ছা, এটা হচ্ছে উত্তরটা দিয়ে দিই, এটা হচ্ছে বি, উত্তর হচ্ছে বি। একটা দেশে অর্থনৈতিক উন্নয়নে কারা সবচেয়ে বেশি অবদান রাখতে পারে বলো? যুবক মানুষ, দক্ষ মানুষ, বয়স্ক মানুষ, শিক্ষিত মানুষ। সবাই এটা উত্তর করো, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সবাই উত্তর করো। ওকে, অনেকেই বলতেছো তোমাদের ঠান্ডা লাগতেছে, আমারও অনেক ঠান্ডা লাগতেছে। ওকে, এখন আমি ঠান্ডাকে দূর করব। ওকে, দেখা যাক। ওকে, ঠান্ডা ঠান্ডা কুল কুল, তাই না? ওকে, আমরা যদি দেখি দক্ষ অনেকে অনেক কিছু লিখতেছো, 3 হচ্ছে, ওকে 3 হচ্ছে বি, দক্ষ মানুষ। সো চেঞ্জ, ছুমন্তর ছু চেঞ্জ হয়ে গেল, তাই না? ওকে, সো আমরা অনেক অনেক ভাবে হচ্ছে ক্লাস নিচ্ছি, আমাদের যেহেতু ঠান্ডা সারা বাংলাদেশি, আমার আর প্রচন্ড ঠান্ডা লাগছে। সো ঠান্ডা থেকে এখন আমি হুডি পরে ফেললাম। তো তোমরাও কিন্তু শিখতে থাকলে অনেকে কিন্তু শিখো, হুডি পড়তে পারো, অনেক অনেক জিনিস আছে। ওকে, সো আমরা যদি দেখি বৃত্তি পরীক্ষার আগে পাইতে হবে, বৃত্তি পরীক্ষা ভালো করে দেখবো যে আব্বু আমাকে বলবো আমার একটা শিখো হুডি লাগবে, দিয়ে দিবে। ওকে, সো দেখো, সো আমরা যদি দেখি দক্ষ মানুষ, দক্ষ মানুষ কি? দক্ষ মানুষ, দক্ষ মানুষ কারা? তুমি, আমি, আমরা সবাই মিলে কি দক্ষ মানুষ হইতে পারি? ওকে, তারপরে হচ্ছে আমাদের কাছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কত সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করে? এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ কত সালে স্বল্পোন্নত দেশ থেকে, মানে গরিব দেশ থেকে আরেকটু উপরের দিকে দেশে লাভ করে? এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, বলো। ভেরি গুড, হ্যাঁ বলো, সবাই বলো। ওকে, আমরা যদি দেখি এটা হচ্ছে 2018 সালে, তখন আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। 2018 সালে। এবার বললো বাংলাদেশ কত সালে এলডিসি থেকে উত্তরণ করবে? এলডিসি মানে স্বল্পোন্নত দেশ, মানে এলডিসি লিস্ট ডেভেলপ কান্ট্রি, যে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করে, তার বাংলা এলডিসি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে উত্তরণ হবে বাংলাদেশের কত সালে? দেখি কে পারে এটা। এলডিসি লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে বাংলাদেশ উত্তরণ হবে কত সালে?
এটা খুব কঠিন, দেখি কে পারে। এগুলা হচ্ছে সাধারণ জ্ঞান। কে পারে দেখি, যে পারবা তার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা সবকিছু। দেখি সে বুঝতে হবে সে হচ্ছে অনেক ট্যালেন্টেড পারবে। ওকে, না না হচ্ছে না। একজনও যদি পারো তাহলে আমি, ওকে, না এখনো কেউ পারে নাই। ওকে, 2000, ওকে না। এলডিসি থেকে উত্তরণ হবে বাংলাদেশ কত সালে? এলডিসি মানে লিস্ট ডেভেলপ কান্ট্রি। হ্যাঁ, হেলাল উদ্দিন হেলাল ও লিখছে 2026, হ্যাঁ 2026 সালে। ওকে 2026, এটা তোমাদের বইয়ে নাই। বাংলাদেশের অর্থনীতির খাত কতটি? বাংলাদেশের অর্থনীতির খাত কতটি বলো? 5 নম্বর, বাংলাদেশের অর্থনীতির খাত কতটি? সবাই লিখো। বাংলাদেশের অর্থনীতি খাত মানে কি? ধরো আমরা যদি বলতে শিল্প, শিল্প একটা মানে বাংলাদেশের প্রধান খাত। একটা সময় বাংলাদেশ কি নির্ভর দেশ? আমরা যদি দেখি বাংলাদেশ কি নির্ভর দেশ? কৃষি নির্ভর দেশ, তাই না? বাংলাদেশ কি নির্ভর দেশ? কৃষি নির্ভর দেশ। তাহলে বাংলাদেশে কি কৃষি একটা খাত? এদেশে অনেক মানুষ কৃষি, তারপরে অনেকে গার্মেন্টস শিল্প, শিল্প এরকম অনেক শিল্প আছে, শিল্প একটা খাত। তাহলে বাংলাদেশে কি অনেক মানুষ হচ্ছে তোমার হচ্ছে এরকম সেবা দেয়, যেমন আমি তোমাদের পড়াচ্ছি, এটা একটা সেবা, তাই না? আমি যেমন তোমাদের পড়াচ্ছি, এটা একটা সেবা, তাই না? এটা একটা সেবা। তো এরকম বাংলাদেশে অনেকগুলো খাত আছে, তাই না? বাংলাদেশে টোটাল 3টা খাত আছে, কৃষি, শিল্প, সেবা। সেবা মানে কি? এবং সবচেয়ে বেশি কোন খাতটা জানো? সবচেয়ে বেশি কোন খাতের অবদান? বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি কোন খাতের অবদান আছে বলো, দেখি কে পারে। বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান আছে কোন খাতের? সব তো সরাসরি আসবে না, বৃত্তি পরীক্ষা মানেই তোমাকে যাচাই করা, তোমাকে একটু ঘুরায়া ফিরায়া দিয়ে এই দিকে ওই দিকে দিয়ে যাচাই করবে। সবচেয়ে বেশি অবদান, অনেকে এটা জানে না, এটা হচ্ছে ভেরি গুড। কে লিখছে? সেবা, নামটা তো চলে যাচ্ছে। ওকে, সেবা যে লিখছো সঠিক উত্তর, যে সেবা লিখছো তারটা সঠিক উত্তর। ওকে, সেবা লিখছো কে? ওকে, যদিও গুরুত্বপূর্ণ, হ্যাঁ রুকায়া, রুকায়া বেগম রুকায়া সাখাত হোসেন লিখছে সেবা। ওকে, ওষুধ ওর নাম রুকায়া, সাখাত হোসেন নাই, বেগম রুকেয়া। ওকে, রুকেয়া দিবস কিন্তু ছিল 2000, এই যে গতকালই ছিল 9 তারিখ। ওকে, তো আমরা কোন দেশ উন্নত বা অনুন্নত তা কিভাবে বিচার করা হয় বলো? একটা দেশ উন্নত নাকি অনুন্নত এটা কিভাবে বিচার করা হয়? একটা দেশ উন্নত নাকি অনুন্নত এটা তুমি কিভাবে বিচার করবা? ওকে, একটা দেশ উন্নত না অনুন্নত কিভাবে বুঝবা? এটা কি সামাজিক অবস্থার মাধ্যমে, অর্থনৈতিক অবস্থার মাধ্যমে, জনগণের মাধ্যমে, না সূচক মানদণ্ডের মাধ্যমে, কিসের মাধ্যমে? ভেরি গুড, তোমরা অনেক উত্তর করছো। এটা হচ্ছে অর্থনীতি, এটা হচ্ছে অর্থনীতির, বাংলাদেশের অর্থনীতির খাত। হ্যাঁ, বাংলাদেশের অর্থনীতির খাত তো 3টা না ভাইয়া, এই 3টা হচ্ছে বেসিকলি বাংলাদেশের জিডিপির খাত, জিডিপির খাত, জিডিপির খাত। আর বাংলাদেশের অর্থনীতির খাত আরেকটা খাত আছে, যেটা হচ্ছে যদি অর্থনীতি সরাসরি বলে সেক্ষেত্রে তোমার 2টা, একটা আনুষ্ঠানিক আর একটা অনানুষ্ঠানিক। আমি এটা লিখে দিই, লিখে দিলে হয়তো বুঝবা, তোমাদের এটা কনফিউশন আছে, এটা এটা একটু কনফিউজ। বাংলাদেশের বাংলাদেশের অর্থনীতির অর্থনীতির খাত, খাত হচ্ছে টোটাল, দেখো এখানে লেখা বাংলাদেশের অর্থনীতির খাত, খাত না খাত। ওকে, বাংলাদেশের অর্থনীতির খাত কয়টা আমরা যদি দেখি। ওকে, আমাদের এখানে, ওকে, বাংলাদেশের অর্থনীতির খাত, খাত খাত হচ্ছে কয়টা? 2টা। একটা হচ্ছে আনুষ্ঠানিক, আনুষ্ঠানিক মানে হচ্ছে যারা সরকারি চাকরিজীবী বা হচ্ছে কোনো একটা জব করে, আনুষ্ঠানিক। আর এটা হচ্ছে অনানুষ্ঠানিক, অনানুষ্ঠানিক। অনানুষ্ঠানিক মানে হচ্ছে যেটা হচ্ছে ধরো কেউ হকার আছে রাস্তায় বিক্রি করে, তারা তো আর, সরকার তো তাদের কোনো খোঁজ খবর রাখতে পারে না। সো এটা আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক 2 প্রকার। আর আরেকটা হচ্ছে জিডিপির খাত, জিডিপি। জিডিপি মানে কি? মোট দেশজ উৎপাদন। জিডিপির খাত কতটি? খাত, খাত কতটি? কতটি? এটা হচ্ছে 3টা, একটা হচ্ছে কৃষি, এটা মনে রাখবে, কৃষি, শিল্প। যদি অর্থনীতির বলে তাহলে আমরা 2টা প্রধান খাত হচ্ছে 2টা, একটা হচ্ছে কৃষি আর সরি একটা হচ্ছে আনুষ্ঠানিক, একটা অনানুষ্ঠানিক। আর যদি বলে জিডিপি মানে মোট দেশজ উৎপাদনের খাত কয়টা? কৃষি, শিল্প আর 3 হচ্ছে সেবা।
তো দুইটা কিন্তু কনফিউজ করার জন্য দিয়েছে তোমাদেরকে। তো আমি নিজেও কনফিউজ হয়ে গেছি। দেখছো ভিত্তি পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে যেটা দেখলে তুমি বুঝবা যেটা রাইট প্রশ্ন কিন্তু আসলে এটা ভুল উত্তর। ওকে, সো তুমি বুঝবা এটা হচ্ছে রাইট উত্তর কিন্তু আসলে এটা ভুল উত্তর, এরকম। ওকে, সো আমরা যদি দেখি, তারপরে দেখো বাংলাদেশের এই যে আমরা যদি দেখো বাংলাদেশের এখানে সূচক, এটা হচ্ছে তোমার অর্থনৈতিক অবস্থা, যে সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, জনগণ অবস্থা, সূচক মানদণ্ডের মাধ্যমে। তো তুমি তো অর্থনৈতিক অবস্থা কিভাবে বুঝবা? অর্থনৈতিক অবস্থা বোঝার জন্য তোমাকে কিছু সূচক বা মানদণ্ড তোমাকে ইয়ে করতে হবে। যেমন হচ্ছে সূচক মানদণ্ড মানে কি, যেমন আমরা যদি তিনটা মানদণ্ড আছে, একটা জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশের উৎপাদন, একটা জিএনপি, একটা কি জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, যেটা মোট জাতীয় উৎপাদন, একটা জিএনআই, গ্রোস ন্যাশনাল ইনকাম অথবা মাথাপিছু আয়। এই জিনিসগুলো দিয়ে আমরা বুঝতে পারি। পানি সরবরাহ জিডিপির কোন খাত? দেখছো জিডিপির খাত আসছে কোন? পানি সরবরাহ করা কোন খাতে অন্তর্ভুক্ত বলো? সো জিডিপির এটা হচ্ছে শিল্প খাত। আচ্ছা, একটি দেশ কতটা উন্নত বা অনুন্নত তা পরিমাপের সূচক বা আমরা যদি সূচক বা মাধ্যম কোনটা বলো? এটা কি জীবনযাত্রার মান, মাথাপিছু আয়, মোট জাতীয় উৎপাদন, কোনটা বলো তোমরা? 8 নম্বরটা সব উত্তর করো। 8 নম্বরটা উত্তর করো সবাই। আলিফ, তোমার নাম পড়ি তো, তোমার নাম দেখা যাচ্ছে তো। 8 নম্বরটা সব উত্তর করো। ওকে, 8 নম্বর। একজন 9 নম্বর লিখে ফেলছে। ওকে, সো 8 নম্বরটা দেখি। আচ্ছা, 7 নম্বর পানি সরবরাহ। পানি সরবরাহ কি শিল্প হবে? কি মনে হয়? আমার কাছে তো মনে হয় পানি সরবরাহ এটা কোনো শিল্প না, এটা সেবা খাতের অন্তর্ভুক্ত হওয়ার কথা। কি মনে হয় তোমাদের কাছে? তোমরা কি মনে করো পানি 7 নম্বরে যেটা পানি সরবরাহ, জিডিপির কোন খাত? পানি দেওয়া, পানি সরবরাহ করা, এটা শিল্প হবে না সেবা হবে বলো? শিল্প না সেবা? তোমাদের অপিনিয়ন নেই, বলো 7 নম্বর। 7 কি হবে? শিল্প না সেবা? পানি সরবরাহ করা। হ্যাঁ, আমার কাছেও সেবা মনে হচ্ছে, এটা ভুল আসছে একটু উত্তর। তো যারা যারা সেবা উত্তর দিছো তাদেরটা রাইট। সো এটা হচ্ছে সেবা। ওকে, তো এটা হচ্ছে এক, এটা ছোট, এটা হচ্ছে শিল্প, আর এটা হচ্ছে আমরা যদি দেখি 1 2 ও 3, তিনটাই একটা দেশের উন্নত না অনুন্নত এটা হচ্ছে কিভাবে বোঝা যাবে? তিনটার মাধ্যমে। ওকে, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় আসার উদ্দেশ্য কি ছিল? ঢাকায় আসার উদ্দেশ্য কি ছিল? আমরা আর আজকে যেহেতু সময় কম, আমরা হচ্ছে ইয়াতে যাচ্ছি না, আমরা আর পুল কোশ্চেনে যাচ্ছি না, আমরা দ্রুত উত্তর করে দিই। তার ঢাকায় আসার উদ্দেশ্য ছিল কি করা? অপারেশন ফার্স্ট লাইটের প্রস্তুতি পর্যবেক্ষণ করা, যাতে বাংলাদেশের মানুষকে ঠিকঠাক মতো মারতে পারে। হ্যাঁ ভাইয়া, বিভ্রান্ত হয়ে যাচ্ছে না, বিভ্রান্ত হওয়ার কিছু না। সেবা মানে কি? সেবা মানে হচ্ছে কোন একটা তোমাকে সার্ভিস দেওয়া। পানি সরবরাহ তোমাকে সার্ভিস দিচ্ছে। শিল্প মানে কি? ধরো তুমি বিভিন্ন জিনিসপাতি উৎপাদন করা, এরকম করা, এরকম, ঠিক না? আচ্ছা, বাংলাদেশে বর্তমানে মানব সম্পদ উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার কারণ কি বলো? দারিদ্র্যের চক্রাকার, শিক্ষার অভাব, খাদ্য নিরাপত্তা, বিনিয়োগ কম। তো কেন বাংলাদেশ মানব সম্পদ উন্নয়ন করতে পারতেছে না? সবচেয়ে বড় হচ্ছে দারিদ্র্য। কাজী নজরুল ইসলাম যেমন বলেছে না, হে দারিদ্র্য তুমি মোরে করেছো মহান, তুমি মোরে ধানিয়াছো খ্রিস্টের সম্মান। তো দারিদ্র্যের কারণে আমাদের এই দেশের মানুষজন তারা কি করতে পারতেছে না? ঠিকঠাক মতো তাদের ধরো ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাইতে পারতেছে না, তারা হচ্ছে ঠিকঠাক খাইতে পারতেছে না, তারা পড়াশোনা করতে পারতেছে না, তারা মানে মানে দারিদ্র্য যদি থাকে, ধরো তোমার গরিবই থাকে, তুমি দেখবে আশেপাশের মানুষ, ঢাকা শহরে অনেক মানুষ রাস্তায় থাকে, থাকা খাওয়ার জায়গা নেই, তাহলে তারা পড়াশোনা তো দূর কি বাদ। ওকে, তারপর আমরা যদি দেখি বাংলাদেশের রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। তো এটা আমরা এখন একটু ফাস্ট যাই, যেহেতু আমাদের সময় একটু কম, আমরা একটু ফাস্ট যাব। তোমাদেরকে বলি, যেহেতু আমাদের সময় কম, তাহমিদ বলতেছে আমি ভর্তি হয়েছি, আমার নাম নিচ্ছেন না কেন? ভাইয়া সবাই যাদের নাম সামনে এসে, আমি ধরো অনেক ফাস্ট, তোমরা একদম এত এত মানুষ সবার নাম নিলে দেখা যায় বৃত্তি পরীক্ষা ক্লাসে কিছু বাড়াইতেছে না। একটু ফাস্ট যাই, একটু 5G স্পিডে যাই, কারণ বৃত্তি পরীক্ষা যেহেতু তোমরা খুব এফিসিয়েন্টলি আমাদের পড়া শেষ করতে হবে। একটু ফাস্ট যাই, হ্যাঁ একটু ফাস্ট যাই, হ্যাঁ ওকে। আচ্ছা, একজন বলছে ভাইয়া সেক্টর গুলো কিভাবে মনে রাখবো? সেক্টর গুলো মনে রাখার জন্য উপায় আমি দেখাই দিচ্ছি, দাঁড়া ওয়েট। সেক্টর মনে রাখার উপায়, তোমরা সেক্টর মনে রাখার অনেক শর্টকাট টেকনিক আমি তোমাদের জন্য দিয়ে দিব।
তোমরা চাইলে তোমরা চাইলে আমাদের শিখর পেজে থাকবা, ইউটিউবে দেখবা, শর্টকাট টেকনিক অনেক কিছু পাওয়া যাবা, অথবা আমার নামে সার্চ করলেও পাবা। শিখর ইয়াতে গিয়ে আমার নামে সার্চ করলেও পাবা, আমি অনেকগুলো তোমাদের জন্য দিয়ে দেবো। আমার নাম হচ্ছে রাইহান AR খান, এটা সার্চ করলেও পাবা। ওকে, শিখর ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো, যে আমাদের এখানে অনেকগুলো ক্লাস আছে, তোমরা চাইলে এখানে দেখতে পারো। ওকে, রাইহান AR খান, শিখর ইউটিউবে গিয়ে সার্চ করবা, পাওয়া যাবা। ওকে, যাই হোক, সো শিখর ইউটিউবে সার্চ করলে পাবা। আমি অনেকগুলো শর্টকাট টেকনিক দিয়ে দিব কিভাবে হচ্ছে ক্লাস টাইম, হ্যাঁ ক্লাস টাইম আরো বাড়াই দিব, সমস্যা নাই। ওকে, সো তারপর আমরা যদি যাই, ওকে আমরা দেখি, হ্যাঁ তা আমরা ওইখানে মানচিত্রের শর্টকাট দিয়ে দিব। ওকে, সবাই নোট রাখো, এটা আজকে দিয়ে দিব, আপলোড করে দিব। ওকে, সরকারের শ্রেণী বিভাগ, বাংলাদেশের সরকার পদ্ধতি, বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি, বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, বাংলাদেশের বিভিন্ন অঙ্গ সংগঠন, সরকারের বিভিন্ন অঙ্গ ও কাজ, অঙ্গের অনেক কিছু, স্থানীয় সরকার প্রশাসন। তো আমরা একটু ফার্স্ট যাই, এগুলো আমরা জানি। তো প্রথম হচ্ছে গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতা কার উপর ন্যস্ত থাকে, বলো? গণতন্ত্রের, একটা দেশের গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতা মানে সবচেয়ে বেশি ক্ষমতা কার? হ্যাঁ, আমার উত্তর যাচাই করে না, তোমার উত্তর সঠিক হচ্ছে, যাদের উত্তর ভুল হয় তাদেরকে ধরে ধরে আমি ইয়া করি। থ্যাংক ইউ আশরাফুল তালুকদার। ওকে, তো আমরা যদি দেখি, হ্যাঁ ভেরি গুড, আমি তোমাদের শর্টকাট যতগুলো আছে সবগুলা এইটার ভিত্তির সব শর্টকাট দিয়ে দিব, তোমরা আমার সঙ্গে থাকো। ওকে, সো আমরা ক্লাসের মধ্যে দিব, আশেপাশে দিব, সব জায়গায় দিব। ওকে ওকে, আলিফ একজনের নাম কয়বার নিব বাবা? নাহিয়ান, দেখছো সবাই এত ইয়ে করো, লাস্ট 10 মিনিট, আমরা একটু ফাস্ট যেতে হবে। সো অনেকে উত্তর করতেছো, আমরা দেখি। ওকে, সো আমরা যদি দেখি, দেখো জনগণের উপর, জনগণের গণতন্ত্র মানে কি? যে আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত উক্তি পরীক্ষা আসতে পারে, ডেমোক্রেসি ইজ বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের আমরা যে এই নির্বাচিত সরকার, আমরা জানি না। তো গণতন্ত্রের প্রধান যে ক্ষমতা, আমরা যে প্রধান যে মালিক, এটাকে জনগণ, তাহলে জনগণের উপরই ন্যস্ত থাকে। তারপরে বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? বাংলাদেশে কি রাজতান্ত্রিক? না, রাজার ছেলে রাজা হবে না। সমাজতান্ত্রিক? না। প্রজাতান্ত্রিক? না আমলাতান্ত্রিক। বাংলাদেশে প্রজাতান্ত্রিক, মানে কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাংলাদেশের, হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রজাতান্ত্রিক দেশ। ওকে, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি? বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হচ্ছে কি বলতো? এটা কি? শোষণহীন সমাজ ব্যবস্থা, আমরা এটা হয়েছে কিনা? প্রজাতান্ত্রিক। সো তারপরে আইনের দৃষ্টিতে সমতা, নিজ নিজ ধর্মাবলম্বনের স্বাধীনতা, ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে সৃষ্ট। হ্যাঁ, ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে আমরা লড়াই করেছি 1952 সালের, আমাদের ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে যে আমাদের যে লড়াই হয়েছে, লড়াইয়ের মাধ্যমে আমরা কিন্তু একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, তাই না? ওকে, গণপরিষদের প্রথম অধিবেশন বসে কবে? অর্থাৎ আমরা যদি দেখি যে বাংলাদেশে একটা সংবিধান তৈরি হয়েছে, এই সংবিধানের জন্য আমরা গণপরিষদের যে গণপরিষদের যে প্রথম অধিবেশন কখন বসে? গণপরিষদের প্রথম অধিবেশন বসে হচ্ছে, আমরা যদি দেখি প্রথম অধিবেশন বসে কত তারিখে? গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল। হ্যাঁ, 10 এপ্রিল 1972 সালে। গণপরিষদ মানে কি? গণপরিষদ হচ্ছে সংবিধান তৈরির জন্য গঠিত পরিষদকে গণপরিষদ বলা হয়। ওকে, তারপরে দেখো, ক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান মৃত্যুবরণ করার 3 দিন পর তার একমাত্র ছেলে রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ গ্রহণ করলেন। ক রাষ্ট্রে কোন ধরনের সরকার বিদ্যমান? এটা সবাই জানার কথা, বলো। ক রাষ্ট্রে কোন ধরনের সরকার প্রধান বিদ্যমান? কোন ধরনের সরকার প্রধান বিদ্যমান? হ্যাঁ দিব্য, বলো তো। ওকে, কোন ধরনের সরকার প্রধান বিদ্যমান? হ্যাঁ আলিফ, সঠিক উত্তর। এটা হচ্ছে রাজতন্ত্র। এটা কি? রাজতন্ত্র বিদ্যমান। 6, কোন সরকার ব্যবস্থায় জনগণকে রাষ্ট্রের মালিক মনে করা হয়? কোন সরকার ব্যবস্থায়? এটা কি প্রজাতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, রাজতান্ত্রিক, একরকম? না, এই তিনটাই ভুল। সঠিক উত্তর হচ্ছে প্রজাতন্ত্রে জনগণকে নায়ক কি বলা হয়? রাষ্ট্রের মালিক বলা হয়। ওকে, তো এটা হচ্ছে ক হবে, উত্তর ক, প্রজাতান্ত্রিক। ওকে, সো জাতীয়তাবাদ বলতে কোন ধরনের ঐক্য বোঝায়? ভাষাভিত্তিক, শোষণমুক্ত সমাজ, মানুষের মর্যাদা প্রতিষ্ঠার, ধর্ম পালনের প্রতিষ্ঠার। তো এটা হচ্ছে ভাষা কেন্দ্রিক জাতীয়তাবাদ। আমাদের জাতীয়তাবাদ বলতে বোঝায় ভাষা কেন্দ্রিক, আমরা বাংলা ভাষাকে কেন্দ্র করে জাতীয়তাবাদ চিন্তা হয়েছে। বাংলাদেশের সঙ্গে কত কক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা যায়? এটা সহজ, এবার কিন্তু চেঞ্জ হইতে পারে। বলো তো, কত কক্ষ বিশিষ্ট? কক্ষ মানে কি? কক্ষ মানে হচ্ছে রুম না, কক্ষ মানে বোঝাচ্ছে যে এখানে তোমার একটাই হচ্ছে, ধরো পরিষদ থাকে, একটা পরিষদে আলোচনা হয়। যেমন আমাদের এখানে একটাই কক্ষ, এক কক্ষ বিশিষ্ট। হ্যাঁ, 8 হচ্ছে সাব্বাস দীপা, ফাটাকৃষ্ণ বলছে এমএলএ ফাটাকৃষ্ণ, এক কক্ষ বিশিষ্ট ভাইয়া। সো এক কক্ষ বিশিষ্ট।
আবার সেই বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন, অনেকগুলো সাংস্কৃতিক পরিবর্তন আসছে, এগুলো আমরা দেখি। প্রথমে দেখি কোনটি মানুষের মৌলিক চাহিদা পূরণের অগ্রাধিকার দেয়। সো বাংলাদেশের দুই ধরনের সংস্কৃতি, বস্তুগত আর একটা অবস্থাগত। বস্তুগত কি আমরা দেখি, আর অবস্থাগত আমরা দেখি না। হ্যাঁ, বলেই তো দিলাম, ইউটিউবে সার্চ দিও পেয়ে যাবা, শর্টকাট, অনেক শর্টকাট আমি দিয়ে দিব একদম একসঙ্গে। এখানে যতটুকু পারছি দিয়ে দিয়েছি, আর বাকিগুলো তোমাদেরকে আমরা হচ্ছে শিখতে দিয়ে দিব, নো ওয়ারিস। ওকে, সো আমরা যদি দেখি কোনটি মানুষের মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার দেয়, আমরা যদি দেখি কোনটি মানুষের মৌলিক চাহিদা পূরণের অগ্রাধিকার দেয়, সেটা হচ্ছে আমাদের উন্নয়ন। উন্নয়ন যদি বেশি হয়, মানুষের উন্নয়ন হইলে তোমার মৌলিক চাহিদা, সাধারণত উন্নয়ন বা সামাজিক উন্নয়ন হলো এক ধরনের, আমরা যদি বলি সামাজিক পরিবর্তন। সামাজিক উন্নয়ন মানে কি? সামাজিক পরিবর্তন। ধরো আগের মানুষ হচ্ছে ধরো ভাঙা ঘর ছিল, এখন উন্নয়নের ফলে মানুষের বিল্ডিং ঘর হয়েছে, তো একটা সামাজিক পরিবর্তন হয়েছে। ওকে, সাংস্কৃতিক আদর্শ অন্তর্ভুক্ত কি বলো? সাংস্কৃতিক আদর্শ, এটা 3 নম্বরটা সবাই পারার কথা। 3 নম্বরটা সবাই পারার কথা, যারা বৃত্তি পরীক্ষা কথা ভাবতেছে বাবা। ওকে, সবাই পারার কথা, দেখি সবাই পারি কিনা, সবাই পারতেছে কিনা। ওকে, ভেরি গুড, সবাই পারার কথা। এটা হচ্ছে খাদ্য ও পোশাক, আচার আচরণ, লোকশিল্প, লোককলা। অর্থাৎ সংস্কৃতি বলতে 1 2 3, এই তিনটাকে বোঝাচ্ছে। একজন লিখছে 1 আর 3, কেমনে হয় ভাই? সোমপুর বিহার কোথায় অবস্থিত? এটা তো সহজ সবাই। আমি তো এসেছি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। আমি তো এসেছি থেকে পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, কবিতায় আছে না, আমি তো এসেছি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। তো পাহাড়পুরের বৌদ্ধ বিহারটা তোমরা একটু ভালো করে, হ্যাঁ, আমি তাড়াতাড়ি ক্লাস করতেছি, খুব দ্রুতই দিতেছি। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটা তোমরা একটু ইয়া করলেই পাবা। ওকে, আমরা যদি দেখি পাহাড়পুরের বৌদ্ধ বিহার, পাহাড়পুর। ওকে, তারপর আমরা যদি দেখি যে সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা সাংস্কৃতিক উন্নয়ন বলতে সংস্কৃতির উপাদানে কিরূপ পরিবর্তনকে বোঝায়? অবশ্যই ইতিবাচক পরিবর্তন। সাংস্কৃতিক উন্নয়নকে ধরো ইতিবাচক, বাংলাদেশের মানুষ এখন ধরো বিদেশি টিভি চ্যানেল দেখে ওই যে পাখি, স্টার প্লাস, জলসা, এগুলা না, এগুলো সাংস্কৃতিক পরিবর্তন। তোমার ইতিবাচক পরিবর্তন হইতে হবে। কি হইতে হবে? ইতিবাচক পরিবর্তন হইতে হবে। ইতিবাচক পরিবর্তন আমরা করব। ওকে, তারপর আমরা যদি দেখি যে সাংস্কৃতিক আদর্শ উদাহরণ কোনটি? সাংস্কৃতিক আদর্শ উদাহরণ হচ্ছে লোককাহিনী। ধরো আমাদের এই অঞ্চলে বেহুলা লক্ষিন্দরের কাহিনী, আর অনেক অনেক কাহিনী প্রচলিত। বাংলাদেশের মানুষের মধ্যে কোন ধরনের সংস্কৃতির প্রভাব সবচেয়ে বেশি? বাংলাদেশের মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব হচ্ছে পাশ্চাত্য। এখন বর্তমানে আমাদের মধ্যে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব পড়ছে, তাই না? আমরা এখন শার্ট প্যান্ট পরতেছি, আমরা আরো নতুন ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইনস্টাগ্রাম অনেকে ইউজ করো, তাই না? ওকে, বাঙালির ঐতিহ্যবাহী সুনির্মিত ঘর তৈরি, মানে সুনির্মিত ঘর তৈরিতে ব্যবহৃত তো কি ব্যবহার করে? তো বাংলাদেশের আমরা যদি শন পাতা একটা সময়, বাঁশ, মাটি, এগুলো ব্যবহৃত, কিন্তু বর্তমানে এখন আমরা কি করি? আমরা হচ্ছে এখন বিল্ডিং ঘর তৈরি করি, তাই না? ওকে, তারপর আমরা যদি দেখি রাষ্ট্র পরিচালনার সকল কাজ কিসের মাধ্যমে সাধিত হয়? সরকারের মাধ্যমে। তাহলে রাষ্ট্র পরিচালনা করে কে? সরকার। রাষ্ট্র পরিচালনা করে কে? সরকার। প্রাচীন বাংলায় কোন কাপড় বিদেশে রপ্তানি হতো? আমরা যদি জানি কার্পাস কাপড়। সো পরীক্ষায় প্রশ্ন আসলে কার্পাস কাপড়। ওকে, সামাজিকীকরণে আমরা যাই। ওকে, সো সামাথার সুষ্ঠু বিকাশের জন্য তার বাবা মা তাকে বুলবুল সঙ্গীত শিক্ষা কেন্দ্রে ভর্তি করে দেন। সামাথার ক্ষেত্রে কোন ধরনের উপাদানের প্রভাব রয়েছে? এটা হচ্ছে স্থানীয় সমাজ। স্থানীয় সমাজ বলতে কি বোঝায়? বিভিন্ন একাডেমি, বিভিন্ন পরিষদ, এগুলোকে স্থানীয় সমাজ বলে। রোজির বয়স 5 বছর, সে তার মায়ের কথা মতো কথা বলতে চেষ্টা করে, এটাকে কি বলে? কারণ সে মাকে সে কি করে? সে মাকে হচ্ছে অনুকরণ করে, মাকে অনুকরণ করে, যে মাম্মা এরকম বলে না, পাপা, এরকম এগুলা। তো গ্রামের মানুষের সামাজিকরণে কোনটি বেশি সক্রিয় থাকে? খেলার সাথে, রাজনৈতিক, আর্থিক অবস্থা, জ্ঞাতি গোষ্ঠী, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান। অবশ্যই সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান। তোমার আমরা ছোটবেলায় মক্তবে পড়তাম, এরকম গ্রামের মানুষের মধ্যে এগুলা কিন্তু হয়। সর্বাধিক শক্তিশালী এবং জনপ্রিয় গণমাধ্যম কোনটি? সর্বাধিক শক্তিশালী বর্তমানে কোনটা? এটা হচ্ছে বর্তমানে, যদিও মানে একটা সময় টেলিভিশন ছিল, কিন্তু বর্তমানে ফেসবুকই হয়ে যাচ্ছে, তাই না? বর্তমানে কিন্তু ফেসবুকই হয়ে যাচ্ছে। সো তখনকার সময় যখন বই লেখা হয়েছে, তখন হয়তো বা কি টেলিভিশনে ছিল। ওকে, বাংলাদেশি নৃগোষ্ঠী, অনেকগুলো নৃগোষ্ঠী থাকে। সো আমরা দেখি নৃতাত্ত্বিক বিচারে চাকমারা কোন নৃগোষ্ঠী? আমি প্রথমে বলে দিচ্ছি, চাকমারা হচ্ছে মঙ্গোলয়েড। সঠিক উত্তর। চাকমারা বাঁশ ও বেত দিয়ে কি তৈরি করে? তারা হচ্ছে বাদ্যযন্ত্র তৈরি করে। চাকমারা বাদ্যযন্ত্র বাজায়, তাই না? ওকে, তারপর হচ্ছে বাংলাদেশের গারোরা কিভাবে জীবিকা নির্বাহ করে? তারা হচ্ছে বাংলাদেশের গারো সমাজ। গারোরা কোথায় বসবাস করে বলো তো? কোথায় বসবাস করে? কমেন্ট করে জানাও, কোথায় বসবাস করে গারোরা? বাংলাদেশের গারো পাহাড়ের কাছাকাছি, বাংলাদেশের আমার মানুষ গান গায়। ওকে, তো তারা কি কাজ করে? তারা হচ্ছে কৃষি কাজ করে। গারোরা কৃষি কাজ করে। বোমাং রাজা কাদের প্রধান? এটা হচ্ছে মারমাদের প্রধান। বোমাং রাজা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বোমাং রাজা, এই অধ্যায়টা খুব ভালো করে পড়বা। নৃগোষ্ঠী সম্পর্কে জানতে হবে, বাংলাদেশের কোন জায়গায় কোন নৃগোষ্ঠীর বসবাস করে, এগুলা জানতে হবে কিন্তু।
ওকে, সো কোথায় বসবাস করে? ভেরি গুড, মাইমেনসিং। মাইমেনসিং, গারোরা বসবাস করে মাইমেনসিং। আমার মানুষ গান গায়, সাব্বাস মাইমেনসিং এ। সো তারপর আমরা যদি দেখি জুম চাষ পদ্ধতিতে কিভাবে চাষাবাদ করা হয়। জুম চাষ পদ্ধতিতে আমরা যদি দেখি, আমরা দেখো স্থানান্তরের মাধ্যমে জুম চাষ পদ্ধতি কিভাবে স্থানান্তর, যে এক এক বছর এক এক জায়গায় করে। গারোদের পরিবারের সম্পত্তির উত্তরে কে কে লাভ করে? আমরা যদি জানি তার সর্বকনিষ্ঠ কন্যা, সবচেয়ে ছোট মেয়ে, সে হচ্ছে উত্তরাধিকার লাভ করে। খুবই ইন্টারেস্টিং কিন্তু। উতালরা সিধু ও কানুকে বীর হিসেবে, সাঁওতালরা হবে এটা, সাঁওতালরা 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 বিদু বিদু ও কানুকে বীর হিসেবে ভক্তি করে। কেন? কারণ তারা বিদ্রোহী ছিলেন, তাই না? তারা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের নায়ক ছিলেন, সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করেছিল। নতুন বছরকে স্মরণ করতে বাঙালিরা পহেলা বৈশাখ উদযাপন করে, যা নৃগোষ্ঠীদের একটি উৎসবের সাথে মিলে যায়। এটির নাম কি? বলো, এটার নাম কি? এটা তো সবাই পারার কথা, সবাই পারার কথা। ওকে, আমরা খুব দ্রুতই শেষ করে দিব, আর বেশি টাইম নিব না। দিনে কয় ঘন্টা পড়বা? দিনে 8 থেকে 10 ঘন্টা। এখন কোনো ফাঁকিবাজি না, দিনে 8 থেকে 10 ঘন্টা। এটা হচ্ছে আমরা যদি দেখি বৈশাখী উৎসব। সো তাসকিন গ্রীষ্মের ছুটিতে ভারতের মেঘালয় রাজ্যে বেড়াতে গিয়েছিল। সেখানে সে বাংলাদেশের বসবাস কোনো জাতিসত্তার দেখা পেতে পারে। তাহলে মেঘালয় রাজ্যে কে থাকবে? গারোরা। ভারতের মেঘালয় রাজ্যে গারোরা আছে। ওকে, তারপরে বাংলাদেশের সামাজিক সমস্যা, কিশোর অপরাধ। ওকে, যেমন জাপানে কিশোর অপরাধী বয়সসীমা কত? খুবই গুরুত্বপূর্ণ। জাপানে যারা কিশোর অপরাধ করে তাদের বয়সসীমা কত? লাবিবা বলো, কত? ওর নাম লাবিবা, আমি বলছি লাবিবা। ওকে, সো যাই হোক, এটা হচ্ছে আমরা যদি দেখি 14 থেকে 20 বছর মুখস্থ থাকতে হবে। 14 থেকে 20। কোথায় সন্তানদের সুস্থ মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশের সৃষ্টি করতে হবে? কোথায়? আমরা যদি দেখি পরিবারে সন্তানদের সুষ্ঠু বিকাশের আমরা সৃষ্টি করব। তারপরে আমরা দেখি মাদকাসক্তের বড় কারণ কি? মাদকাসক্তের কারণ হচ্ছে অপসংস্কৃতি। তোমরা যদি দেখো যে অপসংস্কৃতি, শাহরুখ খান বিড়ি খাইতেছে এরকম করে, তাহলে আমি একটা খাই, এটা অপসংস্কৃতি না? বিড়ি খাওয়া কোনো কুল না, যে মাদক গ্রহণ করা কোনো কুল জিনিস না, তাই না? এটা খুব খারাপ জিনিস। তোমার একদম তোমার হচ্ছে হৃৎপিণ্ড একদম শেষ করে দিবে, তোমার ফুসফুস একদম শেষ করে দিবে। কোনটি শিশু মনে হীনমন্যতা জন্ম দেয়? শিশু মনে হীনমন্যতা জন্ম দেয় তার শারীরিক বৈকল্য মানে কি? সে যদি শারীরিকভাবে কোনো একটা অটিজমের শিকার হয় বা অন্যান্য কোনো কিছুর শিকার হয়। এটা বাংলাদেশের জনসংখ্যা নিয়ে যদি দেখি, জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে গৃহীত পরিকল্পনাকে কি বলে? বলো, জাতীয় পর্যায়ে গৃহীত পরিকল্পনাকে কি বলে? ওকে, অনেকে এটা পারো, সেটা জনসংখ্যা নীতি। এই 2025, এটা খুবই গুরুত্বপূর্ণ। 2025 সালে কিন্তু বাংলাদেশে জনসংখ্যা নীতি ঘোষিত হয়েছে। 2025-এ কিন্তু বাংলাদেশে জনসংখ্যা নীতি ঘোষিত হয়েছে। তোমরা জানো কিনা জানি না, খুবই ইম্পর্টেন্ট এটা। বাংলাদেশের জনসংখ্যা নীতি ঘোষিত হয়েছে 2025 সালে। ওকে, চাকরির ক্ষেত্রে সরকার নারীদের অংশগ্রহণের জন্য গুরুত্ব আরোপ করেছে। কেন? কারণ আমাদের নারীদেরকে লিঙ্গ সমতা এবং কোথায় কেন? এটা তো হবে না, লিঙ্গ সমতা নিশ্চিত করার জন্য। লিঙ্গ সমতা মানে নারীর প্রতি সকল ধরনের বৈষম্য বিরোধ করার ক্ষেত্রে। এটা উত্তর খ। কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্পের আওতায় যে সেবা প্রদান করা হয় তা হলো পরিবার ছোট রাখার পরামর্শ বিনামূল্যে। কি তাদের এখানে সবগুলাই দেওয়া হয়। এই বিনামূল্যে জটিল রোগের চিকিৎসা প্রদান করা হয় নাই। বিনামূল্যে জটিল রোগের চিকিৎসা দেয় না। পরিবার পরিকল্পনায় স্যাটেলাইট ক্লিনিকে অল্প মানে খুবই ছোট ছোট সমস্যার সমাধান দেয়। তো 1 আর 3 সঠিক উত্তর। জটিল সমস্যা হলে তোমার ক্যান্সার বা অন্য আল্লাহ না করো কারো যদি ক্যান্সার হয়, হ্যাঁ, সো ওকে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা হয়। ওকে, বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের ক্ষেত্রে আমরা কোন দেশের উদাহরণ দিতে পারি? আমরা হচ্ছে যেমন হচ্ছে চীনে হচ্ছে তাদের বিশাল প্রায় 40 কোটির মতো মানুষ, তারা কিন্তু আমরা যদি দেখি অনেক বড়, তারা হচ্ছে চীন, তারা তাদের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করেছে। বাংলাদেশে বর্তমানে নিচের কোন সমস্যা একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়? কোনটা? এটা হচ্ছে মাদকাসক্তি। মাদকে আসক্ত হয়ে যাচ্ছে, ইয়াবা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করে তারা কিন্তু তাদের তাদের জীবনটা নষ্ট করে ফেলতেছে। বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, গত 1 শতাব্দীতে বায়ুমণ্ডলে কোন গ্যাসটির পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? সেটা হচ্ছে মিথেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। মিথেন গ্যাসের পরিমাণ। সমুদ্রের তলদেশে প্রচন্ড ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাতের ফলে কোন প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়? সেটা হচ্ছে সুনামি। সুনামি হচ্ছে জাপানি ভাষার শব্দ। কোন ভাষার শব্দ? জাপানি ভাষার শব্দ। তো যারা ক্লাস করতেছে তাদের জন্য
তারা থ্যাংক ইউ। বৃত্তি পাইতে হলে একটু পরিশ্রম করতে হবে। হঠাৎ হঠাৎ করে ক্লাসের মাঝখান দিয়ে বেরিয়ে চলে যাবা, আর বৃত্তি এত সহজ, তো ভালো করে পরিশ্রম করতে হবে। ওকে, সো আরেকজন কমেন্ট করতেছে আমার নাম পড়, তোমার নাম পড়তে পড়তে কি তুমি বৃত্তি পেয়ে যাবা? আশ্চর্য। ওকে, বাংলাদেশের কোন এলাকায় মরুকরণের লক্ষণ দেখা যায়? বাংলাদেশের দিনাজপুর, মানে উত্তরবঙ্গে দেখা যায়, উত্তরবঙ্গে দিনাজপুরে। বাংলাদেশে কোন ধরনের জলবায়ু অবস্থিত? বাংলাদেশে আমরা যদি দেখি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অবস্থিত, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অবস্থিত। ওকে, সো দেখি কোনটির কারণে পরিবেশ ভয়ানকভাবে বিপন্ন হচ্ছে। আমরা যদি দেখি যে উষ্ণায়ন, উষ্ণায়ন মানে কি, বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বরফগুলো গলে যাচ্ছে, হ্যাঁ, যার ফলে বাংলাদেশে সব পুরা বিশ্বের মধ্যে এটার কিন্তু ক্ষতিকর বিরূপ প্রভাব পড়েছে। ওকে, 2019 সালের 5ই মে ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশে অতিক্রম করে। ফণী আতঙ্কে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে, মানে তোমার উপকূলীয় অঞ্চলে মানুষ সতর্ক ছিল। বাংলাদেশের জনগণ এরূপ আতঙ্কিত হওয়ার কারণ কি? কারণ বাংলাদেশে আমরা ভৌগোলিক অবস্থার কারণে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষজন খুবই সংকটাপন্ন পরিস্থিতিতে থাকে। ওকে, তো দুর্যোগপূর্ব কাজ কোনটি? দুর্যোগপূর্ব কাজ হচ্ছে আমাদের সতর্ক সংকেত সম্পর্কে জানা, আমাদের অনেকগুলো সতর্ক সংকেত সম্পর্কে আইডিয়া রাখা। নদীর পাড়ে এমন ধরনের গাছ লাগাতে হবে যেগুলোর শিকড় মাটির খুব গভীরে চলে যায়। এটি কিসের প্রস্তুতি? এটি হচ্ছে তোমার নদী ভাঙ্গনের মোকাবেলা, অর্থাৎ নদী যেন ভেঙে না যায়, এই জন্য আমাদের কি করতে হবে? গভীর, একদম শিকড় গভীরে যায় এরকম গাছ লাগাতে হবে। 12 প্রাকৃতিক সম্পদ আমরা যদি দেখি, বাংলাদেশের নদ নদীতে কোন সম্পদটি বিপুল পরিমাণে রয়েছে? নদ নদীতে বাংলাদেশের মৎস্য সম্পদ। আমরা বলি না মাছে ভাতে বাঙালি, হ্যাঁ, আমার মাছে ভাতে বাঙালি, মৎস্য সম্পদ রয়েছে। কৃষি উৎপাদন কিভাবে বাড়ানো যায়? কৃষি উৎপাদন বাড়ানোর জন্য তোমার উর্বর মাটির সঠিক ব্যবহার করতে হবে, পলি মাটি সঠিক ব্যবহার করতে হবে। তারপরে জীববৈচিত্র্য রক্ষায় আমাদের প্রথম করণীয় কোনটি? আমাদের জীববৈচিত্র্য রক্ষায় আমাদের প্রথম করণীয় হচ্ছে জনসংখ্যা কি? জনসংখ্যা নিয়ন্ত্রণ করা। যে জনসংখ্যা যত বাড়বে আমাদের কিন্তু সবাই হচ্ছে জায়গাগুলো দখল হয়ে যাবে, তখন আর কিন্তু জীববৈচিত্র্য রক্ষা পাবে না। বাংলাদেশে কোন অঞ্চলে প্রচুর চা উৎপাদিত হয়? সিলেট অঞ্চলে। বাংলাদেশের সবচেয়ে বেশি চা কোন জেলায় উৎপন্ন হয়? কমেন্ট করে জানো। সিলেট অঞ্চলে সবচেয়ে কোন জেলাতে হয় তোমরা কি জানো? ওকে, তারপর আমরা যদি দেখি, এটা তো জানি, উর্বর মাটি, এটা তো জানো। ওকে, সিলেট অঞ্চলে। সো সিলেটের কোন জেলায়? সিলেটের 4টা জেলা, একটা হচ্ছে হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার। কোনটা বলো, কে পারে দেখি? দেখি কে কে পারে? সিলেটের কোন কোন জেলায়? ওকে, মৌলভীবাজার। সাব্বাস, মৌলভীবাজার, সিদ্ধার্থ সঠিক উত্তর। গ্রিন হাউস বলতে কি বোঝায়? গ্রিন হাউস বলতে সবুজের সমারোহ, একটি সবুজ বাড়ি, সবুজ পৃথিবী না, কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটা আচ্ছাদন, একটা পর্দার মতো আর কি। ওকে, তো আমরা যদি দেখি গ্রিন হাউস হচ্ছে, ওকে, বাংলাদেশের আঞ্চলিক, আমরা যে বিভিন্ন সংস্থাগুলো, আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ, কোন সংস্থার প্রতিষ্ঠা 21শে ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস লাভ করে? এটা হচ্ছে ইউনেস্কো, সবাই জানে ইউনেস্কো। ইউনিসেফের সদর দপ্তর কোথায় বলো? ইউনিসেফের সদর দপ্তর কোথায়? ইউনিসেফের সদর দপ্তর কোথায়? আমরা 3 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। 3 মিনিট, 3 মিনিট সময় হবে সবার? ওকে, সো 10 নম্বরের একটা নম্বরের জন্য বাদ না যায়। ইউনিসেফ। ওকে, ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে ইউনেস্কো। ইউনিসেফের সদর দপ্তর কোথায়? ওকে, ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক সিটি। ডব্লিউএইচ এর পূর্ণরূপ কি? ডব্লিউএইচও এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওকে, ইউএনএফপি এর কাজ কোনটি? ইউএনএফপি এর কাজ হচ্ছে, আমরা যদি দেখি জনসংখ্যা নিয়ে কাজ করে, তাই না? আমরা যে ইউএনএফপিএ, তারা হচ্ছে নারীর ক্ষমতায়ন তো না, এটা তো জনসংখ্যা। ইউএনএফপিএ নারীর ক্ষমতায়নে কাজ করতে পারে, বাট এদের কাজ হচ্ছে জনসংখ্যা, প্রধান কাজ হচ্ছে জনসংখ্যা নিয়ে। ইউএনএফপিএ জনসংখ্যা হচ্ছে প্রধান কাজ, হচ্ছে জনসংখ্যা নিয়ে কাজ করে। ওকে, তারপর আমরা যদি দেখি ইউনিসেফের পূর্ণরূপ কোনটা বলো? ইউনাইটেড নেশনস। বলো 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 বলো, ইউনিসেফের পূর্ণরূপ কোনটা? 5 নম্বরের উত্তর করো, সবাই 5 নম্বরের উত্তর করো। একদম বলছে আমি 12 ঘন্টা পড়ি। সাব্বাস, তাহলে দেখছো আমি বলছি 8 ঘন্টার কথা বলছি, অনেকে কিন্তু 12 ঘন্টা পড়তেছে। তো তোমাদের কিন্তু আগায় যাইতে হবে। সো একজন 12 ঘন্টাও পড়তেছে, সো পড়াশোনা বেশি বেশি করতে হবে। সো বৃত্তি পরীক্ষাটা এমন না যে আমি পরীক্ষা দিয়ে আসলাম আর আমার পরীক্ষা বৃত্তি হয়ে যাবে না। বৃত্তি পরীক্ষায় তোমাকে সর্বোচ্চ নম্বর পাইতে হবে, তাই না? তোমাকে সর্বোচ্চ
নম্বর পেতে হবে। বৃত্তি পরীক্ষার কাহিনী কি, তোমাকে সর্বোচ্চ নম্বর পেতে হবে। সেটা হচ্ছে সি, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। ওকে, ইউএনডিপি এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সি। ওকে, সো বলো ইউনিসেফ এর কাজের উল্লেখযোগ্য ক্ষেত্র কোনটি? উল্লেখযোগ্য ক্ষেত্র মাতৃ ও শিশু স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, এইডস এর প্রতিরোধ। ইউনিসেফ নরমালি এই যে প্রথম দুইটা নিয়ে কাজ করে, এইডস নিয়ে কাজ করে না, এইডস নিয়ে কাজ করবে হু। ওকে, ইউনেস্কো বাংলাদেশে কাজ করে কি নিয়ে? খাদ্য, কৃষি, বিজ্ঞান, শিক্ষা, সাংস্কৃতিক সংগ্রহ। বলো 8 নম্বরটা সবাই উত্তর করো। রুটিন দেন ভাই, রুটিন হচ্ছে সকালে 6টা বাজে ঘুম থেকে উঠবা, 6টা থেকে 10টা 11টা পর্যন্ত পড়বা, তারপর 11টার পরে একটা ব্রেক নিবা, তারপর 12টা থেকে খাওয়া দাওয়া করে 1টা 2টার দিকে পড়তে বসবা, আবার 4টা পর্যন্ত পড়বা, তারপর একটু ঘুমাবা, তারপর বিকালে একটু খেলাধুলা হালকা পাতলা একটু হাঁটাহাঁটি করতে পারো, আবার সন্ধ্যা 6টা থেকে তারপর হচ্ছে রাত 10টা 11টা পর্যন্ত পড়বা। এটা হচ্ছে রুটিন। জি, বোঝা গেছে? সকালে পড়বা, দুপুরে পড়বা, রাতে পড়বা, ঘুমার যাওয়ার আগে বলো ঘুম থেকে উঠে পড়বা, খালি পড়ার উপর থাকবা, খাবার পড়বা। ওকে, সো এটা হচ্ছে ইউনেস্কো। কত হবে এটা? এটা হচ্ছে 2 ও 3। এই খাদ্য কৃষি নিয়ে কাজ করে FAO, ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফাও। ইউএনডিপি যে কাজ করছে তা কি? ইউএনডিপি হচ্ছে আমরা গরিব মানুষের অবস্থার পরিবর্তন, নারী পুরুষের সমতা। আমরা যদি দেখি এই দুইটা কাজ কিন্তু সঠিক উপায়ে করে, এবং গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা। ইউএনডিপি 1 আর 2 নারী পুরুষের সমতা নিয়ে কাজ করে না, 1 আর 2 নিয়ে কাজ করে। ফাওয়ের প্রধান লক্ষ্য কি? ফাওয়ের প্রধান লক্ষ্য হচ্ছে 2 আর 3। এটা হচ্ছে নারীর ক্ষমতায়ন না, 2 আর 3। ওকে, তো আমরা যদি দেখি যে কোন সংস্থাটি দ্বিতীয় বিশ্বে ত্রাণ সাহায্যের লক্ষ্য করিতেছিল, বলো ত্রাণ দেওয়ার জন্য। ত্রাণ দেওয়ার জন্য কোনটা? সাব্বাস, এখনো 428 জন 425 জন আছে, মানে তারা বৃত্তি পাইতে ইচ্ছুক, তারা বৃত্তির জন্য জীবন জান প্রাণ দিয়ে দিবে। আমি হলফ করে বলতে পারি তোমাদের ডিটারমিনেশনের কারণে সৃষ্টিকর্তা তোমাদের উত্তম প্রতিদান দিবে ইনশাআল্লাহ। ওকে, সো এটা কি? ওকে, এটা হচ্ছে ইউনিসেফ। অনেকে সবাই সঠিক উত্তর করতেছে। ওকে, ভেরি গুড। সো আমাদের যেটা করতে হবে, আমরা সেরা হব বৃত্তি প্রস্তুতির। তোমাদের আজকের ক্লাসে আমি যেই এমসিকিউ গুলো পড়াইছি, তোমাদের কাজ হবে তোমাদের বোর্ড বইটা থেকে, বোর্ড বই সবাই একটা স্ক্রিনশট নাও, সবাই। আমরা সেরা হব। আর তোমরা টাইটেল দিবা আমরা বৃত্তি পাবো ইনশাআল্লাহ, আমরা বৃত্তি পাবো বলবা, আমরা বা আমি বৃত্তি পাবো লেখা পোস্ট করবা। আজকে পোস্ট করবা, যখন তুমি বৃত্তি পাবা তখন এটা স্ক্রিনশটটা দিবা। ওকে, এখনই পোস্ট করে দিবা। ভাই আল ইমরানরা দেখেন তো, ওর 14 গোষ্ঠী ডিটেলস বের করে দেন আমার। হ্যাঁ, এই ডিটেল ওর সবকিছু আমার দরকার, এটা স্ক্রিনশট নেন। আল ইমরান যে আছে, ওর ডিটেলস পাওয়া যাবে না? হ্যাঁ, ওর ডিটেলসটা আমার এখনই দিবেন, পাঠান সিএক্স থেকে ওর ডিটেলসটা নেন। আব্বু আমার সাথে আমি কথা বলবো। ওকে, দেখি। সো পাবো তো, সবাই পাবা তো? হুম। ওকে, তোমাদের জন্য এত কষ্ট করে বলতেছে, হ্যাঁ সবাই পাবা তো বলো। ভাইয়া মোটুর মতো মোটুর মতো ইনশাল্লাহ সবাই স্ক্রিনশট দিয়ে আজকে পোস্ট করে দাও। শিখবো জিতবোতে ক্লাসটা কেমন হচ্ছে জানাই দিও, আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাই দিও, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের এই সমাজ বিজ্ঞানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 50 নম্বর, এই 50-এর মধ্যে তোমরা যেন 50 নম্বরই পেতে পারো সেটা নিশ্চিত করা। 50-এ 50 ইনশাল্লাহ তোমরা পাবা, জাস্ট পরিশ্রম করতে হবে। যেভাবে বলছি এগুলো প্রত্যেকটা লাইন ধরে বইটা ধরে যেই তথ্যগুলো সাল আছে যেগুলো বলে এটা হচ্ছে পড়বা। রুটিনটা আমি বলে দিই, সকালে ঘুম থেকে উঠবা, উঠার পরে অ্যাটলিস্ট তোমার যদি 6টা থেকে উঠো, তুমি অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টা পড়বা, 4 থেকে 5 ঘন্টা বা 5 থেকে 6 ঘন্টা তুমি পড়বা। ধরো 6টায় উঠতো, তুমি 11টা পর্যন্ত পড়বা, তারপর একটা ব্রেক দিবা, তার মাঝখানে তো তুমি খাবা, সকালে খেয়ে নিবা, 1 ঘন্টা পর ব্রেক দিবা। তারপরে 12টা থেকে ধরো তুমি গোসল করলা, খাওয়া দাওয়া করলা, 1টার মধ্যে সব কাজ শেষ, তারপরে আবার 1টা থেকে 3টা 4টা বন্ধ পড়ার পরে তারপরে বিকালে একটু হাঁটা চলা করলা। হ্যাঁ, আসরের নামাজের পরে পড়ার দরকার না, আসরের পরে জাস্ট তুমি একটু রিল্যাক্স করবা, পড়াশোনা করবা, শীতকালীন পিঠা খাবা, তারপরে একটু নিজের মতো করে রিল্যাক্স করবা। তারপরে আসর শেষ, মাগরিবের পরে, মাগরিব আজানের পর থেকে ধরো 6টা থেকে বসবা, আবার 12টা পর্যন্ত পড়বা। এইভাবে তোমরা বা 11টা পর্যন্ত পরে 5 থেকে 6 ঘন্টা সময় তোমরা হচ্ছে পড়াশোনা করো। হ্যাঁ, আল ইমরান লিখতেছে সরি। এখন সরি লেখা কি হবে? খবর আছে তোমার, তুমি উল্টা পাল্টা কমেন্ট লিখছো না, তোমার খবর আছে। সরি লেখা লাভ নাই।
আঙ্কেল আন্টি আশেপাশে থাকলে খবর আছে তোমার। ওকে, সো সবাই সবাই ভালো করে পড়াশোনা করবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। আমি আমার প্রত্যেকটা শিষ্যের কমেন্ট ইয়া করে, আর আমি তোমাদের জন্য টেকনিকের ভিডিও আজকেই শুট করে ফেলবো, টেকনিকের ভিডিও তোমরা পেয়ে যাবা। ওকে, কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। পাগল হইতে হবে, বৃত্তি পাওয়ার জন্য পাগল হইতে হবে, ডেডিকেশন দেখাইতে হবে যে ভাই তোমাকে পাইতেই হবে বৃত্তি। তোমার আব্বু আম্মুকে, তুমি যখন বৃত্তি পাবা, তোমার আব্বু আম্মু যখন বলবে যে আমার ছেলেটা আমার মেয়েটা বৃত্তি পাইছে, তোমার কি গর্ব অনুভব হবে না? তুমি গর্ব ফিল করবে না? এই বৃত্তি পরীক্ষা মানে কি? তোমার মেধাকে যাচাই করা। তুমি যে একটা বছর পড়াশোনা করছো, তোমার মধ্যে কি আসলেই মেধা আছে কিনা, তুমি কি আসলে ডেডিকেটেড কিনা, তুমি কি পারবা কিনা এই জিনিসগুলা। সো ইনশাল্লাহ তুমি পারবা। তুমি যখন বৃত্তি পাবা, তুমি জাস্ট একটা মুহূর্তের কথা চিন্তা করো, তোমার আব্বু তোমার আম্মু তোমাকে নিয়ে গর্ববোধ করতেছে, যারা তোমার জন্য কষ্ট করতেছে, সকালে ঘুম থেকে উঠে এই শীতের মধ্যে তারা কি করতেছে তোমার জন্য, তোমার আম্মু হচ্ছে রান্না করতেছে করে তোমাকে খাওয়াই দিচ্ছে, হ্যাঁ, তোমার জন্য গরম গরম ভাত পিঠা তৈরি করতেছে। তোমার আব্বু এই শীতের সকালে, হ্যাঁ, অনেক কষ্ট হচ্ছে, সে কাজে চলে যাচ্ছে। সো এই যে দেখো আব্বু আম্মু আমাদের জন্য কত পরিশ্রম করে, আমরা কি তাদেরকে একটা গিফট দিতে পারি না? আমরা কি তাদেরকে গর্ববোধ করাইতে পারি না? তাদের জন্য আমাদের একটা উপহার দিতে পারি না? বলো তো, আমরা কি পারি না তাদেরকে একটা উপহার দিতে? বলো। সো আমরা তাদেরকে অনেক সুন্দর সুন্দর উপহার দিব ইনশাআল্লাহ, তাই না? ওকে, সো আমরা পারবো কিনা বলো, আমরা তাদেরকে পারি কিনা বলো, পারবো কিনা বলো। ইনশাআল্লাহ আমরা পারবো। তো সবার জন্য শুভকামনা রইল। তোমরা শিখতেও ভিডিও পাবা, শিখতে গিয়ে রায়হান আয়ার খান লিখবা। সো আমার শিখর মধ্যে যত ভিডিও আছে শিখর ইউটিউবে গিয়ে লিখবা, তখন তোমরা পেয়ে যাবা। ওকে, শিখর ইউটিউব চ্যানেলে গিয়ে লিখবা রায়হান আয়ার খান, তাইলে তোমরা আমাকে পেয়ে যাবা। তো আমাদের ওইখানে অনেকগুলো ভিডিও আছে, দেখে ফেলতে পারবা। ওকে, তো সবার জন্য শুভকামনা রইল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, শিখর সঙ্গে থাকো। বৃত্তি পরীক্ষার প্রস্তুতি 100 হবে কার সঙ্গে? শিখর সঙ্গে। আমরা সবাই শিখবো, আমরা জিতবো। দেখো, আমরা শিখবো, আমরা জিতবো, আমরা শিখবো, আমরা জিতবো, আমরা বৃত্তি পাবো ইনশাল্লাহ। আমরা বৃত্তি পাবো। টাটা।